তো প্রথমে আমরা হচ্ছে অভিকর্ষ ত্বরণের ভেরিয়েশনটা একটু দেখা দিচ্ছি যে অভিকর্ষ ত্বরণের ভেরিয়েশনটা কিরকম হয়, ভিন্নতাটা কিরকম হয়। ঠিক আছে, তো এই আলোচনার মধ্যে আমাদের 1 মার্ক এবং 2 মার্কের প্রশ্নগুলোও থাকবে। এগুলো 1 মার্ক 2 মার্কের প্রশ্ন, বিশেষ করে সংজ্ঞাগুলো একটু বুঝে বুঝে মুখস্থ করতেই হবে। আর 2 মার্কের প্রশ্নগুলো যেগুলোকে আমরা বলছি অনুধাবনমূলক, সেগুলো একটু নিজের ভাষায়, যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো থেকে নিজের ভাষায় লিখলেই হবে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে অনুধাবনমূলক বা খ মার্কের প্রশ্ন যেগুলো আসে সেগুলো ওই যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে যদি ব্যাখ্যা করা যায়, সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করব আমরা। সূত্র লিখে নিব, লিখে গাণিতিক ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, বিশেষ করে যেগুলো আসে আর কি। আর যেগুলোর গণিত নাই সেটা তো ওই থিওরি দিয়েই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো ওইরকম দু একটা প্রশ্ন আমি এর মধ্যে দেখানোর চেষ্টা করব। যেমন প্রথমে আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে কথা বলবো, অভিকর্ষ ত্বরণটা। ঠিক আছে, ওকে। তো কেপলারের সূত্রটা আমরা লাস্টের দিকে একটু দেখানোর চেষ্টা করব ছোট করে। আচ্ছা, তো আমাদের জানা আছে যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে জি ইজিক্যাল টু জিএম ভাগ আর স্কয়ার। একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা যখন আমাদের বিভিন্ন সময় অভিকর্ষ ত্বরণের মানের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা 9.8 ব্যবহার করে থাকি, 9.8 ব্যবহার করে থাকি। কিন্তু উদ্দীপকের মধ্যে যদি পৃথিবীর ভর, এগুলো বলেছি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আবারও, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, ব্যাসার্ধ এবং ভরটা দেওয়া আছে, তখন কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণের মানটা এই সূত্রের মাধ্যমে বের করে নিব। অথবা আমাদের অভিকর্ষ ত্বরণের মান আমরা যেটা জানি 9.8, সেটা মনে করো দেওয়া নেই, অন্য কিছু একটা দেওয়া আছে। অন্য কিরকম? মনে করো ফর এক্সাম্পল দেওয়া আছে 9.85, 9.83 বা 9.78, যা কিছু দেওয়া থাকতে পারে সেটাই আমরা ব্যবহার করব। অনেক সময় কিছু কিছু অঙ্কে দেখা গেছে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ারও দেওয়া আছে। ঠিক আছে, তো আবারও বলে নিচ্ছে, যেটা দেওয়া থাকবে সেটা তো ব্যবহার করবই, আর যেটা দেওয়া নেই, তখন আমাদের কিছুই দেওয়া নেই, তখন আমরা 9.8 ব্যবহার করব। আর যদি অভিকর্ষ ত্বরণ দেওয়া নেই কিন্তু হচ্ছে পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অবশ্যই আমরা সাইড নোট দিয়ে বের করে নিব। তখন আমরা 9.8 কিন্তু ধরবো না, যেহেতু ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে, ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, তো এটা গেল ভূপৃষ্ঠে। আর এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের বেলায় লিখবো আমরা জিএম ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার। ঠিক আছে, এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, আর এই ভেতরেরটাকে 3 নাম্বার দিলাম। জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ ভাগ আর ইন্টু জি। ঠিক আছে, 1, এই তিনটা জায়গায় অভিকর্ষ ত্বরণটা আমরা বের করতে বলতে পারি। ওকে, তো আমাদের এই তিনটার জন্য আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু নিলাম। ঠিক আছে, তো আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে দেখাও যে, বা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো যে পৃথিবীর কেন্দ্রে বা ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, বা অভিকর্ষ ত্বরণের মান 0 না বলে বললো যে কোন বস্তুর ওজন 0, বা কোন বস্তু ওজনহীনতা অনুভব করে। আমরা ওই 2 মার্কের কথা বলছি, কিন্তু তোমাদের 2 মার্কের প্রশ্ন নিয়ে একটু সমস্যা থাকে, ক অথবা খ। তো আমরা বলবো যে সরাসরি আমরা লিখবো যে ভূকেন্দ্রীয় কি বলে এইচ গভীরতায়, আমরা জানি এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তোমরা যা জানো সেটা লিখলেও কমপক্ষে একটা মার্ক পাবা, লজিক্যালি যদি লেখো কমপক্ষে 1 মার্ক তো পাবা। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ ভাগ আর, এটা লিখলাম, এটা আমরা জানি, সমীকরণ নাম্বার দিলাম। তারপরে কি লিখবা যে ভূকেন্দ্রে বা পৃথিবীর কেন্দ্রে, ভূকেন্দ্রে ভূকেন্দ্রে এইচ ইজ ইকুয়াল টু আর। তার মানে তুমি এই পৃষ্ঠ থেকে যখন গভীরে নামছো, যে গভীরতায় নামছো সেইটার নাম কিন্তু এইচ। নামতে নামতে কোথায় নেমেছো? একেবারে কেন্দ্রে নেমে গেছো, তাহলে এইচ এর মান কত হবে? আর। অতএব অতএব জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস আর ভাগ আর ইন্টু জি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ইন্টু জি ইজ ইকুয়াল টু 0। দেখো এইটুকু লিখলে কিন্তু সুন্দরভাবে তুমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম। ঠিক আছে, সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়ে দিতে পারলাম। এবং বলবো আমরা অতএব ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা 0। তারপর যদি ওজন দিয়ে বলে তখন লিখবো যে অতএব ভূকেন্দ্রে বস্তুর ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি প্রাইম ইজ ইকুয়াল টু এম ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। সুতরাং পৃথিবীর অভ্যন্তরে এগুলো আসলে এই মুখস্থ করার কিছু নেই, নিজের ভাষায় সুন্দর করে লিখবা। হ্যাঁ, ভূকেন্দ্রে কোনো বস্তু ওজনহীন হবে, ওজনহীন অনুভব করবে, ওজনহীনতা অনুভব করবে, বা কোনো বস্তুর ওজন 0 হবে। এটা আমরা 2 মার্কের প্রশ্নগুলো লেখার প্রসিডিউরটা শিখিয়ে দিলাম। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের। তো আমরা যদি এই প্রশ্নটা 2 নম্বরের জন্য লিখছি,
একটা একটু দাগা দিলে কি সমস্যা, এরকম একটু দাগা দিলাম সুন্দর করে সাইডে দিয়ে বা যে কোনো জায়গায় সুন্দর করে এখানে দাগা দিয়ে দেখা যায় এই যে এখানটা আমি দেখা দিলাম যে এটা হচ্ছে এইচ গভীরতা অবিকৃত ত্বরণ, ঠিক আছে, এরকম করে দেখা দিলাম যেটা হচ্ছে এইচ গভীরতা অবিকৃত ত্বরণটা হচ্ছে এরকম, ঠিক আছে, পৃথিবীর ভর দেওয়া আছে পৃথিবীর, এভাবে তুমি দেখা দিতে পারো তোমার ইচ্ছা। এবার আমরা যেটা বলছি ভূকেন্দ্র, আর একটা 2 মার্কের প্রশ্ন আমি ব্যাখ্যা দিচ্ছি ছোট করে, ঠিক আছে, যে জি ভূপৃষ্ঠের কথা বলছি, জিএম ভাগ আর স্কয়ার। তো আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, দেখো তো 2 মার্কের জন্য, যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যখন আমরা নির্ণয় করছি তখন আমরা প্রশ্ন আসলো যে কি বলে ভরের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না। তো আমরা একটা ছোট্ট করে এই সমীকরণটা ডেভেলপ করতে পারি না, 1 মিনিটও তো লাগবে না সমীকরণটা ডেভেলপ করতে, এই সমীকরণ ডেভেলপ করতে 1 মিনিটও লাগবে না। তো দেখো তো এখান থেকে বললা যে পৃথিবীর ভর এম, বস্তুর পৃষ্ঠে পৃষ্ঠে বস্তু একটা আছে, সেই বস্তুর ভর এম, অতএব তাদের মহাকর্ষ বল কত, পৃথিবীর সাথে অভিকর্ষ বল বলতে পারো, মহাকর্ষ বল বলতে পারো, যে এফ ইজিক্যাল টু জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইড বাই আর স্কয়ার, কারণ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তারপর দেখো তো এফ এর জায়গায় কি লিখবা, এম জি ইজিক্যাল টু জি এম এম ডিভাইড বাই আর স্কয়ার। আমি 2 মার্কের প্রশ্ন লেখার প্রসিডিউর শেখাচ্ছি, জি ইজিক্যাল টু জি এম ভাগ আর স্কয়ার, নাম্বারিং করলাম, নাম্বারিং করে এখন ব্যাখ্যা দিচ্ছ, দেখো এই যে মহাকর্ষ বল, যে পৃথিবী এবং পৃথিবীর পৃষ্ঠে বস্তুর মধ্যকার মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, ঠিক আছে, লিখে নিয়ে এটা ব্যাখ্যা দিলাম, এই যে চিত্র দেখালাম আমরা সুন্দর করে। তারপর আমরা কি বলবো, তারপর আমরা বলবো যে 1নং সমীকরণ হতে দেখা যায় বা উপযুক্ত সমীকরণ থেকে দেখা যায় যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, হয়ে গেল। কার উপর নির্ভর করে, পৃথিবীর ভরের উপর নির্ভর করে। এই প্রশ্নটাকে যদি আরেকটু ছোট্ট করে আরেকটু বাড়ায় অন্যভাবে ব্যাখ্যা করতে বলে, কিভাবে ব্যাখ্যা করতে পারে, যে বস্তুর অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ, এই কথা লিখে বলবো যে অতএব বস্তুর উপর ভরের উপর নির্ভর করে না, সুতরাং সুতরাং বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ কিন্তু নয়, বললো যে স্থান নিরপেক্ষ না, তাহলে বলবা যে পৃথিবীর মেরু অঞ্চল থেকে কি বলে নিরক্ষীয় বা বিষুব অঞ্চলে আমার পৃথিবীর ব্যাসার্ধ পরিবর্তিত হয়, কারণটা হচ্ছে পৃথিবী সুষম গোলক নয়, সুতরাং পৃথিবীর বিভিন্ন জায়গায় আর এর মানের ভিন্নতা পরিলক্ষিত হয়, ফলে অভিকর্ষ ত্বরণের ভিন্নতা পরিলক্ষিত হয়, ঠিক আছে। আবার যদি বলে যে এই প্রশ্নে দেখো যে মেরু অঞ্চলে জি এর মানটা বেশি এবং হচ্ছে কি বলে বিষুবীয় নিরক্ষীয় অঞ্চলে বা বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কম, হ্যাঁ, তখন বলবা যে এই মেরু অঞ্চলে সবচেয়ে আর এর মানটা কম আর বিষুবীয় অঞ্চলে আর এর মানটা সবচেয়ে বেশি, সুতরাং দেখো নিজের ভাষায় কখন কিভাবে প্রশ্ন আসে আমি বলতে পারবো না, তুমিও বলতে পারবে না, তাই একই প্রশ্ন বিভিন্ন ধাঁচে কিন্তু আসতে পারে, আমরা নিজের ভাষায় সুন্দরভাবে ব্যাখ্যা দিব একই সমীকরণের সাহায্যে। এই প্রশ্ন দেখো 3 4 5 ভাবে আসতে পারে, ঠিক আছে, 3 4 5 ভাবে আসতে পারে, ওকে, এটা গেল। তো আরো একটা প্রশ্ন আমি বলে নিচ্ছি, তাহলে এটা আমরা শিখলাম। তো আমার মনে হয় যে অভিকর্ষ ত্বরণ মান নির্ণয় করা মনে হয় তোমাদের আটকাবে না, এই পয়েন্টে বললে এই পয়েন্টে বললে বা এই পয়েন্টে বলে। একটা কথা এখানে বলে রাখা জরুরি, সেটা একটু দেখা দিচ্ছে, যদি এরকম আসে দেখো তো খেয়াল করে, পৃথিবী থেকে যদি উচ্চতায় যাই, দেখো আমরা পৃথিবী দেখাচ্ছি আবারও, এই যে এখানে এরকম চলে আসছে, মনে করো এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণটা বের করতে বলছে, এই যে এখানে আমার দেওয়া আছে যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে মনে করো হচ্ছে এ, বলো যে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, তাহলে কিন্তু তুমি এই এপি দূরত্বটা আমরা ধরবো না, এপি দূরত্বটা আমরা ধরবো না, আমরা যতক্ষণ পর্যন্ত পৃথিবীর কেন্দ্র থেকে 6400 কিলোমিটারের মধ্যে দূরত্বে আছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে বের করবো হচ্ছে ওপি ইজিক্যাল ধরে নিলাম হচ্ছে 3200 কিলোমিটার, 3200 কিলোমিটার মনে করো, 3000 ধরলো, 3000 কিলোমিটার ধরে নিলাম, হ্যাঁ। তো এখন খেয়াল করো 3000 কিলোমিটার ধরে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমরা পৃথিবীর কেন্দ্র থেকে 6400 কিলোমিটারের মধ্যে থাকবো তখন কিন্তু আমরা সূত্র ব্যবহার করব 1 মাইনাস এইচ ভাগ আর, 1 মাইনাস এইচ ভাগ আর ইন্টু জি, ঠিক আছে, এটা হচ্ছে আমার জি প্রাইমের মান এইচ গভীরতায় যতক্ষণ পর্যন্ত আমরা আছি। আর যদি আমার পৃথিবীর কেন্দ্র থেকে কোনো একটা স্থানের দূরত্ব যদি বলে 6400 কিলোমিটারের বেশি, তখন বুঝে ফেলবো এটা আর পৃথিবীর অভ্যন্তরে নাই, এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠে চলে গেছে, অন্য জায়গায় আছে, তখন আমরা অন্য সূত্র ব্যবহার করবো। কোনটা ব্যবহার করবো তখন আমরা কিন্তু এটা ব্যবহার করবো, জি প্রাইম ইকুয়াল জি এম ভাগ আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার, অথবা দেখো এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা কি পাই, শিখেছি এটা আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার গুণ হচ্ছে জি, এটা ব্যবহার করা ভালো, এই দুইটা ভাগ করলে এটা পেয়ে যাই আমরা, এটা আলাদা করে আর মুখস্থ না করলেও চলে।
এইটা আর এইটা, এটাকে এটা দ্বারা ভাগ করলে জিএম জিএম কেটে যায়, এটা থেকে যায়, বুঝতে পেরেছো? তাহলে এই উচ্চতায় যখন আমি অভিকর্ষ ত্বরণটা বের করবো তখন আমরা এই সূত্র ব্যবহার করবো। ওকে, এখানে একটা দেখো তো, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে পি বিন্দুতে ওপির মান দেওয়া আছে, তাহলে আমরা এই এ থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, হ্যাঁ একটু দূরত্ব আর, এটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে আমরা কিন্তু অবশ্যই এ থেকে পি পর্যন্ত দূরত্ব বের করতে যে আর এর সঙ্গে ওপি যোগ করব না, তাহলে ভুল হয়ে যাবে। আর এর সঙ্গে যখন আমি ওপি যোগ করবো, খেয়াল করে দেখো তো, তখন ৬৪০০ কিলোমিটারের সঙ্গে এই ৩০০০ যোগ করলে কত হয়? ৯৪০০ কিলোমিটার। আসলে পৃথিবীর কেন্দ্র থেকে এই জিনিসটা কিন্তু পৃথিবীর অভ্যন্তরে কোন একটা বিন্দু, পি বিন্দু, তার মানে এখানে কিন্তু অবশ্যই এইচ এর মান কত হবে না? ৬৪০০। এইচ এর মান কখনোই ৬৪০০ বেশি হবে না, সর্বোচ্চ ৬৪০০ হতে পারে। এইচ এর মান ৬৪০০ কোথায় হবে? যখন আমি ভূকেন্দ্রে চলে যাব। তার বেশি গেলে এই পাশ থেকে অতিক্রম করব, আমি দূরত্বটা হিসাব নিকাশ করব। তাহলে আমি দেখো তো, আমি এখান থেকে এইচ হিসাব করব। এইচ মানে হচ্ছে পৃষ্ঠ থেকে দূরত্ব নিচের দিকে, আমি নিচের কথা বলছি, এই পৃষ্ঠ থেকে গভীরতা কতটুকু। তো এখান থেকে এই পর্যন্ত গভীরতা হিসাব করলে হবে না? না, হবে না, কারণ এইটাতে কাছে কোন দিক থেকে? এই যে এই প্রান্ত থেকে। তাহলে তাহলে আমরা যে বিন্দুতে আমার এইচ এর দরকার, তাহলে আমরা এইচ এর গেলে কত লিখবো? 6 আর বিয়োগ হচ্ছে ওপি লিখবো। টোটাল মিলে এই দিক থেকে আমি আর চিন্তা করব, এইটা যদি আর হয় তো এই দিকে তো আর। তাহলে আমি যে বিন্দুতে আমি অভিকর্ষ ত্বরণটা বের করতে চাচ্ছি পৃথিবীর অভ্যন্তরে, সেই বিন্দুটা অবশ্যই পৃথিবীর পৃষ্ঠ থেকে চিন্তা করতে হবে, এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে শুধু চিন্তা করলেই হবে না, যে দিক থেকে সবচেয়ে কাছে আছে, এই দিক থেকে কাছে না, এই যে দিক থেকে কাছে আছে, সেই দিক থেকে আমাকে চিন্তা করতে হবে। তাহলে এইটুকু টোটাল দূরত্ব কত? আর। আর থেকে যদি আমি এই যে ওপি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? এই যে এইটুকটা পাবো। আমি যদি দেখাই তোমাদের একটু, এই যে এইটুকটা পাবো, এই যে এইটুকটা পাবো, এইটুকার মানে কিন্তু এইচ। এইটা কিন্তু এইচ না, এ থেকে পি পর্যন্ত দূরত্ব কিন্তু এইচ না, এখান থেকে যে এই পাশের পৃষ্ঠ থেকে দূরত্ব কিন্তু এইচ। আর ও থেকে যে ওপি দূরত্ব, এটার নাম হচ্ছে আর মাইনাস এইচ। ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব, এটার নাম কি? এটার নাম হচ্ছে আর মাইনাস এইচ। এই যে আমি আগেই বলেছি, কেন্দ্র থেকে যখন দূরত্ব হিসাব করব তখন সেটার নাম হচ্ছে আর মাইনাস এইচ। তো এটাকে, এই সূত্রটা কিভাবে লিখতে পারো দেখো তো, আর মাইনাস এইচ ভাগ আর ইন্টু জি, দেখো এভাবে লেখা যায়। হ্যাঁ লেখা যায়, একই তো, এই যে আর বিয়োগ এইচ ভাগ আর। তার মানে এইচ এর মান কত? এই ওপি মানে হচ্ছে ও থেকে পি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে যখন দূরত্ব হিসাব করব তখন কিন্তু অবশ্যই আমার ওটা আর মাইনাস এইচ। ওকে, আমাদের আটকানোর কথা না কিন্তু এখন আর অঙ্ক, এই ভিতরে গভীরতায় কিন্তু আর অঙ্ক আটকানোর কথা না। ওকে, এবার খেয়াল করো, আমি যদি অভিকর্ষ ত্বরণের চিত্র দেখাই তোমাদের কাছে, ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? আমরা কমপ্লিট প্রিপারেশন নিব। ওকে, কমপ্লিট প্রিপারেশন নিব, কোনটা আসবে পরীক্ষায় কোনটা আসবে না এটা কোনো ম্যাটার করে না। আশা রাখি সবারই পরীক্ষা মোটামুটি ভালো হবে, এবারে একটা সুন্দর মার্ক পাবা। কিন্তু তুমি ফাইনাল প্রিপারেশন না, নিজেকে প্রিপেয়ার করো। প্রত্যেকটা ক্লাসই তোমার জন্য গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ক্লাসই তোমার জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার, আমি বললাম যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম হচ্ছে অভিকর্ষ ত্বরণের সূত্র, চিত্র। পৃথিবীর কেন্দ্র থেকে দেখো তো, এই যে এই পয়েন্টটার নাম হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট, এদিকে আমরা দিলাম জি, মিটার পার সেকেন্ড স্কয়ারে দিলাম হচ্ছে জি, আর এদিকে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করলাম, এটা হচ্ছে দূরত্ব। এই যে দূরত্ব, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। কেন্দ্র থেকে, এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই চিত্র দিয়ে কিন্তু 2 নাম্বারের জন্য প্রশ্ন আসে, যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্র, লেখচিত্রটা ব্যাখ্যা করো। আমরা দেখাবো, কেন্দ্র থেকে যখন পৃষ্ঠ পর্যন্ত যাব তখন অভিকর্ষ ত্বরণটা একেবারে স্ট্রেট লাইনের মতো করে বাড়বে, স্ট্রেট লাইনের মতো করে বাড়বে, স্ট্রেট লাইন, y is equal to mx, y is equal to mx লেখা। আর সর্বোচ্চ দেখো তো, খেয়াল করে আমি একটু দেখাই যে তোমাদের, এই যে কেন্দ্র থেকে যাত্রা শুরু করলাম, কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, 0 যে 0, আস্তে আস্তে আমি উপরের দিকে উঠতেছি, উঠতেছি উঠতেছি উঠতেছি, পৃষ্ঠ পর্যন্ত কিন্তু বাড়বে। এই যে পৃষ্ঠে সর্বোচ্চ, পৃষ্ঠ থেকে যখন আমি আরো দূরত্বে চলে যাব, পৃষ্ঠ থেকে আরো দূরত্বটা কিন্তু এদিকে, আমি যে এখানে লাল কালি দিয়ে একটু দাগাই এখানে, এই যে এটা কিন্তু আমার দূরত্ব। তাহলে ও থেকে এই পর্যন্ত দূরত্বের নাম হচ্ছে আর, বড় হাতের আর, পৃথিবীর এই যে এইটুকু হচ্ছে আর, এই যে এখান থেকে এই পর্যন্ত আর। আর এখান থেকে যখন আমি এটা যদি আমি ও, এটা এ বিন্দু নিই, এটা বি বিন্দু নিলাম, বি প্রাইম নিলাম, এটা হচ্ছে বি নিলাম, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে এ নিলাম, এটা এ প্রাইম নিলাম, এই যে পয়েন্ট নিলাম, এটা সি, সি প্রাইম নিলাম, সি প্রাইম নিলাম। ওকে, তাহলে এখন দেখো তো বি প্রাইম, তো বি প্রাইম, বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ, যে পয়েন্টে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ সেই পয়েন্টটা হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান। কারণ ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও আমার কমে, নিচে গেলেও কিন্তু কমে। আর পৃথিবীর কেন্দ্র থেকে যখন পৃষ্ঠের পর্যন্ত যাচ্ছে উল্টা কথা কিন্তু,
পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন ভেতরের দিকে ঢুকতেছি তখন কমে, কেন্দ্র পর্যন্ত কমতে কমতে 0 হয়ে যায়। উল্টা কথা যদি বলি, কেন্দ্র থেকে যখন পৃষ্ঠের দিকে যাচ্ছি বাড়ে, বাড়তে বাড়তে যখন সর্বোচ্চ হয়ে গেলে অভিকর্ষণ এভাবে বাড়ে, কিন্তু তারপর এভাবে এভাবে বাড়ে, ঠিক আছে, তারপর হচ্ছে এভাবে বাড়ে। তো বুঝতে পেরেছ, এটা হচ্ছে জি প্রপোর্শনাল টু 1 ভাগ ডি স্কয়ার, আর এখানে আছে জি প্রপোর্শনাল টু 1 ভাগ ডি। ডি বলতে আমরা দূরত্ব বোঝাচ্ছি, 1 ভাগ ডি, গভীরে আমাদের কমে আসছে, আর এটা ওকে। এই ডি বলতে আমরা পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছি, ওকে। তাহলে এই ও থেকে বি পর্যন্ত পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছে, আর ডি যখন পার হয়ে যাচ্ছে, যখন আমরা বি পার হয়ে যাচ্ছে, যে বি প্রাইম পার হয়ে যাচ্ছে দূরত্বের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা ওই উচ্চতার এই ডি কিন্তু পৃথিবীর পৃষ্ঠ হতে উচ্চতার জন্য আমি ব্যবহার করছি, ঠিক আছে, এটা না লিখলেও চলবে। এখন দেখো তো, ও থেকে এ প্রাইম পর্যন্ত দূরত্ব, ও মানে কি কেন্দ্র থেকে এ প্রাইম পর্যন্ত দূরত্ব, তার মানে এটার নাম হচ্ছে আর মাইনাস এইচ। কিন্তু দেখো খেয়াল করে, কেন্দ্র থেকে যদি আমি বলি যে এই যে খেয়াল করো, আমি এখানে যে দাগাইছি, এই যে কেন্দ্র থেকে যে দূরত্বটা, আমি যদি আর একবার দাগাই নিই, এখানে দাগাই নিচ্ছি, এই যে এই পয়েন্টটা হচ্ছে এইচ, তাহলে এই পয়েন্টটা কি, এইটুকার নাম কি, আর মাইনাস এইচ। কেন্দ্র থেকে দূরত্বটা কিন্তু সবসময় আর মাইনাস এইচ, কতক্ষণ পর্যন্ত, পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত, আর পৃষ্ঠ পার হয়ে গেলে তখন আমার আর প্লাস এইচ হয়ে যাবে। তা দেখো তো, ও এ প্রাইম মানে হচ্ছে আর মাইনাস এইচ, এইবার দেখি এ প্রাইম বি প্রাইম মানে কি, এইচ। এই দেখো, এ প্রাইম বি প্রাইম মানে, বি প্রাইম মানে কিন্তু পৃষ্ঠ, এটাকে কেন্দ্র থেকে দূরত্ব, এদিকে কিন্তু দূরত্ব দিয়েছি, এদিকে কিন্তু দূরত্ব দিয়েছি, তাহলে এই বি প্রাইম কিন্তু পৃষ্ঠ। বি প্রাইম থেকে যদি গভীরের দিকে যাও, মানে কি উল্টো দিকে আসতে হবে এ প্রাইমের দিকে, তাহলে এটা হচ্ছে এইচ। আর বি প্রাইম থেকে যদি উপরের দিকে উঠো, তাহলে এটা হবে হচ্ছে এইচ। বি প্রাইম রেফারেন্স নাও, এদিকে গেল এইচ, এদিকে গেল এইচ, তাহলে ও কেন্দ্র থেকে এই দূরত্বের নাম কি, আর মাইনাস এইচ। আর কেন্দ্র থেকে সি প্রাইমের দূরত্বের নাম কি, আর প্লাস এইচ। তখন তো তুমি একটা পৃথিবীর বাইরে চলে গেছো, তখন তার এই ও থেকে বি পর্যন্ত, বি প্রাইম পর্যন্ত হচ্ছে আর, আর বি প্রাইম পার মানে কি আর প্লাস এইচ। এই যে ও এইটুকু হচ্ছে আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ এইখান পর্যন্ত গেল, এই যে এই পর্যন্ত যখন উঠবে তখন টোটালটা হচ্ছে আর প্লাস এইচ, আটকানোর কথা না। এবার খেয়াল করো, আমি একটু দেখা দিই তোমাদের, এখানে একটু লেখা আছে আমার একটু লেখা আছে সম্ভবত, এটা লেখা, ও আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি, ওটা ভুলে গেছি, যে মহাকর্ষ ধ্রুবক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞার ক্ষেত্রে। মহাকর্ষ ধ্রুবকটা কিন্তু পরীক্ষা আসে, তোমরা আমার মনে হয় গ ঘ পারবা, এই ক খ নিয়ে আমি একটু আলোচনাটা বেশি করবো আজকে, সবই দেখা দিব আমি, ঠিক আছে। মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞাটা আমি এখান থেকে মুখস্থ করার আপাতত দরকার নেই, যেহেতু আমাদের ওয়েল নান একটা ইকুয়েশন আমাদের হাতে আছে, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার, এটা মনে ধারণ করবা। তারপর দেখো তো এখান থেকে কি বলে, এফ জি ইজ ইকুয়াল টু এফ ডি স্কয়ার ডিভাইড বাই m1 m2, এটা লিখে নিলাম আমরা, এটা লিখে নিলাম, ঠিক আছে। তারপর দেখবা 1 f1 ইজ ইকুয়াল টু 1 কেজি, m1 ইজ ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 কেজি, দুইটার ভরই 1 কেজি, আর d ইজ ইকুয়াল টু 1 মিটার হলে দেখো তো খেয়াল করে জি আর এফ কিন্তু সমান পেয়ে যাচ্ছি, যে জি আর এফ টা সমান পেয়ে যাচ্ছি। এখান থেকে তুমি সংখ্যাটা দিয়ে দিবা, যে 1 কেজি ভরে দুটো বস্তু, 1 কেজি, যে 1 কেজি ভরে দুটো বস্তু কত রাখছি, পরস্পর হতে 1 মিটার দূরে রাখছি, 1 কেজি ভরে দুটো বস্তু কি রাখছি, পরস্পর হতে 1 মিটার দূরে রাখলে তারা যে বলে পরস্পরকে আকর্ষণ করে, তাকেই বলা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। প্রশ্ন হচ্ছে, আমরা যখন 1 মার্কের প্রশ্নের উত্তরটা লিখবো, তখন কিন্তু এই গণিত ফণিত কিন্তু দেওয়া যাবে না, দিবা না। 2 মার্কের জন্য পরীক্ষা আসলে কিন্তু এটা দিব আমরা, গণিত দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করবো কিন্তু নিজের ভাষায়, ঠিক আছে। সংজ্ঞা কিন্তু ওইভাবে নিজের ভাষা হয় না, মোটামুটি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে হয়, এটা আমরা বলি যে নিজের ভাষা, কিন্তু বেসিক জিনিসটা কিন্তু থাকতে হবে সংজ্ঞার মধ্যে। তাহলে 1 কেজি ভরে বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে স্থাপন করে ওহারা যে বলে পরস্পরকে আকর্ষণ করে, তাকে বলবো আমরা মহাকর্ষ ধ্রুবক। কত বলে আকর্ষণ করে আমাদের জানা আছে, যে জি ইজ ইকুয়াল টু 6.673 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার। এখানে একটা ব্যাখ্যা খুবই জরুরি বিষয়, এটা 2 মার্কের জন্যই বলছি। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মহাকর্ষ ধ্রুবক একটি সার্বজনীন ধ্রুবক, ব্যাখ্যা করো। মহাকর্ষ ধ্রুবক সার্বজনীন ধ্রুবকটা ব্যাখ্যা করো। তো আমরা বলবো যে মহাকর্ষ ধ্রুবক সার্বজনীন কারণটা হচ্ছে, মহাকর্ষ ধ্রুবকের মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় পরিবর্তন হয় না, সব জায়গায় একই থাকে। মহাকর্ষ ধ্রুবক তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র বা চুম্বক প্রবেশ্যতার মতো কোনো প্যারামিটার
প্যারামিটার মানে হচ্ছে কি বলে, প্যারামিটার মানে কি, কি প্রভাবক দ্বারা বিচ্যুত হয় না, কোন ধরনের প্রভাবক দ্বারা বিচ্যুত হয় না, বা নিয়ামক দ্বারা, কোন ধরনের নিয়ামক দ্বারা বিচ্যুত হয় না, কম বেশি হয় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জায়গায় অভিকর্ষ মহাকর্ষ ধ্রুবক জি এর মানটা একই থাকে, তাই মহাকর্ষ ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলা হয়। এই কথাটা নিজের ভাষায় লিখতে হবে এবং এর মানটা দেখা দিবা, মানটা আমরা দেখা দিব। ঠিক আছে, এটা একটু বলে দিই। মহাকর্ষ ধ্রুবকের 1 নাম্বার বা 2 নাম্বারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা, মহাকর্ষ ধ্রুবকের ব্যাখ্যা, তারপর হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, একক এবং সার্বজনীনতা। সার্বজনীন ধ্রুবক, বিশ্বজনীন ধ্রুবক নিজের ভাষায় সুন্দর করে ব্যাখ্যা দিবা। 4-5 লাইন লিখবা, 2 মার্কের প্রশ্ন 2 লাইনই লিখবা না, 6-7 লাইন লেখার চেষ্টা করবা, একটা পেজের একেবারে মাঝখান পর্যন্ত যেন আসে, সুন্দরভাবে সাজায় গুজায় লিখবা। ঠিক আছে, নিজের ভাষায় একই কথা যেন 2 বার রিপিট করার দরকার নেই, একই লাইন একই কথা 2 বার রিপিট করার কোনো দরকার নেই, ছোট হলে একটু হোক, অসুবিধা নেই। ঠিক আছে, তো মহাকর্ষ ধ্রুবকের সার্বজনীনতা এটা। আবার যে মহাকর্ষ ধ্রুবক এত বলতে কি বুঝায়, প্রথমে আমরা মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা দিব। যেমন জড়তার ভ্রামক কিন্তু 20 কেজি মিটার স্কয়ার বলতে কি বুঝায়, 2 মার্কের জন্য পরীক্ষায় কিন্তু গতবার আসছিল, অনেকে আমরা সরাসরি লিখে ফেলছি, না 1 মার্ক হবে। তাহলে প্রথমে আমরা সুন্দরভাবে জড়তার ভ্রামকের সংজ্ঞা দিব, তারপর বলবো যে 20 কেজি মিটার স্কয়ার বলতে কি বুঝো। সিমিলারলি প্রথমে যদি মহাকর্ষ ধ্রুবক এত বলতে কি বুঝায়, আমরা সুন্দর করে আগে মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞাটা দিব, দেওয়ার পরে আমরা বলবো যে 1 কেজি ভরের বস্তু, দুটা বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে স্থাপন করলে উহারা পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করে। এটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের তাৎপর্য। মহাকর্ষীয় ধ্রুবকের তাৎপর্য কিভাবে কিন্তু ব্যাখ্যাটা আসতে পারে। ঠিক আছে, কোন টপিক মনে করো তোমার সংজ্ঞাটা কোন একটা 2 মার্কের প্রশ্ন তোমার কমন পড়ে নাই, কিন্তু ওই বা তুমি লিখতে পারছো না, কিন্তু ওই বিষয়টা সম্পর্কে তোমার একটু জানা আছে, ওইটাই ঘুরায় ঘাড়ায় লিখে আসো, ওইটাই ঘুরায় ঘাড়ায় লিখে আসো, সংজ্ঞা বা হচ্ছে ওটার তাৎপর্য টাইপের ওটাই লিখে আসো, দেখো তুমি 1 মার্ক পেয়ে গেছো। এগুলো কিন্তু নাম্বার, হ্যাঁ এটা দিলে ভালো হয় দেখতে। তো তোমার প্রেজেন্টেশনটা তোমার উপর, 2 মার্কের প্রশ্ন কিন্তু অনুধাবনমূলক দিলে দেখতে সুন্দর লাগে, যে 1 কেজি ভরের বস্তু, তুমি কথাটা লিখছো আবার এখানে জিনিসটা দেখা দিলা, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে যে হ্যাঁ এ ভালো বুঝে, আমরা দেখে যেন বুঝতে পারি যে হ্যাঁ এই যে দেখো, এটা দেখলেই বুঝতে পারো তুমি ভিতরে কি লিখছো, তখন ভিতরে আর পড়ার দরকার পড়ে না আমার, আমি এক্সামিনার, আমি খাতা দেখবো, আমার আর ভেতরে লেখার দরকার পড়ে না। তোমার মনে করো কোনো একটা ব্যাখ্যার জন্য 2 মার্কের প্রশ্ন আছে, ব্যাখ্যার জন্য একটা গ্যাপ পেপার আছে মনে করো, একটা ছক, আমরা ওটা দেখলে বুঝতে পারি হ্যাঁ এই ভালো চকটে এটা গ্যাপটা ঠিক মতো দাগিয়েছে, তার মানে কি এর ভেতরে ঠিক লিখছে, তখন আমার ভেতরের জিনিসটা পড়ার দরকার হয় না, বা আমরা পড়ি না, ভেতরে ভুল থাকলেও তুমি উতরায় যাবা, মানে তোমার আসলে পড়ার দরকারই পড়ে না তখন আমাদের, চিত্রটা ভালো করে দিলে। যেমন দেখো তুমি যদি এই চিত্রটা ভালো করে দাগাও, আমি কিন্তু ভেতরে আর পড়ে দেখবো না, আমি কিন্তু এই নাম্বার দিয়ে দিব, বা কমপক্ষে একটা নাম্বার দিব যদি আমি তাড়াহুড়া করে দেখি, কমপক্ষে ভেতরে যদি ভুলে থাকে যে ব্যাখ্যাটা, এই চিত্র দেখলে আমি কিন্তু 2 মার্ক বা 1 মার্ক দিয়ে দেবো 2 এর মধ্যে। সাধারণত আমরা বোর্ড পরীক্ষার খাতায় 2 মার্কই দিয়ে দিই। ঠিক আছে, কলেজ পরীক্ষার খাতাতে হয়তো 1 মার্ক কম দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, ওকে, এই গেল আমাদের ব্যাখ্যা। তো মহাকর্ষ ধ্রুবকটা আমরা শিখলাম। এবার চলে আসো হচ্ছে 2 মার্কের প্রশ্নগুলো নিয়ে ব্যাখ্যা করছি আমি। এবার আসো হচ্ছে আমরা যেটা একেবারে ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা একটু দেখাচ্ছি। 3টে বাদ আছে, আর একটা হচ্ছে কি বলে ওই ঘূর্ণন ক্রিয়া, মুক্তিবেগ, আর হচ্ছে উপগ্রহ। মুক্তিবেগ এবং উপগ্রহ মোস্ট ইম্পর্টেন্ট সব সময়ের জন্য, মুক্তিবেগ এবং উপগ্রহ সব সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। মুক্তিবেগ আর ওই একটা বলে নি আমরা, তার সঙ্গে 4টার সংখ্যা 1 নাগারে বলে দিচ্ছি, 4টার সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক মার্কের জন্য, খ মার্কের জন্য, শুধুমাত্র ক মার্কের জন্য, খ মার্কের জন্য না, এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু আমার অ্যান্সার করতে হয়, সেই নৈর্ব্যক্তিক অ্যান্সার করতে হয় ওই কমন বেসিক গুলা দ্বারা। তো 1 নম্বর হচ্ছে 4টার সংখ্যা আগে দিয়ে নিই। মহাকর্ষ, মহাকর্ষ কলেজ ব্যাচে একটু এটা পড়ানো হয় নাই, মহাকর্ষ বিভব সংজ্ঞাটা পড়ানো হয় নাই, আমি ভুলে গেছি আর কি। যাই হোক, এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ, এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ, এবং তোমরা জানো যে এই চ্যাপ্টারটা আমি ইচ্ছা করলে একদিনে একটা শর্ট ক্লাসে, মানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার ক্লাসে টোটাল কমপ্লিট করে দিতে পারবো। তোমাদের পড়ানো হয় না তো ফার্স্ট, কারণ আমি এত ফার্স্ট গেলে তোমাদের অন্য সাবজেক্টে পড়া আছে, শুধুমাত্র তো ফিজিক্স পড়লেই হবে না, তাই আমরা একটু ভেতরে ঢুকে ঢুকে বুঝে বুঝে আস্তে ধীরে বিষয়টাকে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যখন ফার্স্ট দরকার হবে তোমাকে পড়ানো, ফার্স্ট আমি পড়াবো, কোনো সমস্যা নেই, অনেক ফার্স্ট পড়াতে পারি আমি, অসুবিধা নেই। বুঝায়া বুঝায়া আমি এত বেশি ফার্স্ট পড়াতে পারবো যে তোমার টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হবে, আবার তুমি ভালো বুঝতেও পারবা। একবার দৌড়া যাবো বিষয়টা এরকমও না, তোমাকে বুঝিয়ে বুঝেই আমি দৌড়াবো। ঠিক আছে,
না বুঝে দৌড়াবো না। মহাকর্ষ বিভব, তো মহাকর্ষ বিভব পড়ার আগে আমরা মহাকর্ষের ক্ষেত্র একটু পড়ে নিই। এই যে একটা ভর আছে মনে করো, যে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর চারিপাশের অঞ্চল জুড়ে তার প্রভাব বিদ্যমান থাকে। প্রভাব বিদ্যমান থাকার অর্থ হচ্ছে এখানে আমরা কিন্তু বলবো মহাকর্ষীয় প্রভাব। এই তোমাদের মধ্যে কি কেউ একজন লিঙ্ক দিতে পারবা? লিঙ্ক কি দিতে পারবা? এটা কেটে গেলে একটু আরেকটা লিঙ্ক দিতে হবে আর কি, হ্যাঁ পারবা জুমে? আচ্ছা একজন দিয়ে দিও, না দিলে আমিও দিতে পারবো, সমস্যা নাই। আমার আরেকটা মোবাইল, তোমাদের এই মোবাইলটা নেওয়া হয়েছে ক্লাস নেওয়ার জন্য, এটা সবসময় বাসায় থাকে, যে নাম্বার থেকে আজকে লিঙ্ক দিয়েছি। হ্যাঁ অসুবিধা নেই, তোমাকে লিঙ্ক দিয়ে দিও, আমি টোটালটা সুন্দর করে একটু কভার করে দিচ্ছি, 1 মার্ক 2 মার্কের প্রশ্ন সহ। আশা রাখি তোমাদের উপকারে লাগবে। শুধুমাত্র ক্লাস টেস্টের জন্য আমি পড়াচ্ছি বিষয়টা এরকম না, এই উসিলায় আমরা এটা আর একবার রিভিশন করে নিচ্ছি, এই আর কি, এটা বলতে পারো। ঠিক আছে, এই উসিলা ক্লাস টেস্টের উসিলায় একটা আমরা এটা রিভিশন করে নিচ্ছি। ওকে, এটা একটা বস্তু আছে, এর চারপাশের অঞ্চল জুড়ে কিন্তু এর প্রভাব বিদ্যমান আছে। চারপাশে তো প্রভাব বিদ্যমান, কি রকম প্রভাব? তড়িৎ প্রভাব কিন্তু না, মহাকর্ষীয় প্রভাব। মহাকর্ষীয় প্রভাব কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে এই অঞ্চলের বাইরে এই বস্তুটা কর্তৃক অন্য একটা বস্তু, এই যে এখানে একটা বস্তু আছে, আকর্ষিত আকর্ষিত হবে না। এখানে বিকর্ষণ কথাটা আসবে না কিন্তু, সবসময় আকর্ষণ বল। আর এই অঞ্চলের ভিতরে যদি থাকে, যে এই অঞ্চলের ভিতরে যেখানে আছে একটা বস্তু, তাহলে কিন্তু আমার হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ লাভ করবে, আকর্ষণ বা বিকর্ষণ লাভ করবে। ঠিক আছে, তাহলে এই এই বস্তুর ক্ষেত্রে, এই বস্তুর ক্ষেত্রে এই যে বাইরের যে একটা বিন্দু দিয়েছি, যে লাল দিয়ে দিই, এই বাইরের বিন্দুটা হচ্ছে অসীমের বিন্দু, মহাকর্ষ ক্ষেত্রের বাইরের বিন্দু। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের সংজ্ঞাটা কি? মহাকর্ষ ক্ষেত্রের সংজ্ঞাটা কি বলা দেখি? মহাকর্ষ ক্ষেত্রের সংজ্ঞাটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের সংজ্ঞাটা হচ্ছে যে অঞ্চল জুড়ে কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব বিদ্যমান থাকে, এইটুকু বললেই হবে, তাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। যে অঞ্চলে, যে অঞ্চল দেখাইছি আমরা, এই যে একটা অঞ্চল দেখাইছি, যে অঞ্চল জুড়ে কোনো একটা বস্তুর মহাকর্ষীয় প্রভাব বিদ্যমান থাকে, তাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। ঠিক আছে, এইটুকু বললেই হবে। তো এই মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের বিন্দুকে আমরা বলবো হচ্ছে অসীমের বিন্দু। তো অসীম থেকে যদি একটা বস্তুকে তড়িৎ মহাকর্ষীয় ক্ষেত্রের ভেতরে আনতে চাই, মনে করে এখানে আনছি, এই যে অসীম থেকে এখানে এনেছি, ঠিক আছে, বা এখানে এনেছি, খেয়াল করে দুইটা জায়গায় দেখালাম, এখানে এনেছি, এটা কিন্তু আমাদের এই বস্তুর জন্য মহাকর্ষ ক্ষেত্রটা তৈরি হয়েছে। এই মহাকর্ষ ক্ষেত্র নিয়ে কিন্তু আমি কাজ করছি, এটা হচ্ছে অসীমের বিন্দু বা মহাকর্ষ ক্ষেত্রের বাইরের বিন্দু। তো অসীমের বিন্দু এটা, হ্যাঁ। তো অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রের ভেতরে আনতে একটা কাজ করতে হবে না, সেই কাজকেই বলবো আমরা মহাকর্ষ বিভব, না 1 কেজি ভরের বলবো আমরা। ঠিক আছে, 1 কেজি ভরের। তো অসীম এখান থেকে যদি m কেজি ভরের বস্তুকে এই মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে আনো, a অথবা b বিন্দুতে, তাহলে আমরা বলবো যে m ভরের বস্তুকে আনতে কাজ করতে হয়েছে, মনে করো b বিন্দুতে বা a বিন্দুতে একটা হইলেই হয়েছে, w পরিমাণ কাজ করতে হয়েছে। ঠিক আছে, m ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে কাজ করতে হয়েছে w পরিমাণ। অতএব 1 কেজি কে আনতে কত কাজ করতে হয়েছে? w ভাগ হচ্ছে m। এটাকেই বলবো আমরা মহাকর্ষীয় বিভব, v ইজ ইকুয়াল টু w ভাগ m। মহাকর্ষীয় বিভব কিন্তু এটা, v দেখলে কিন্তু আবার বেগ মনে করো না, এক্ষেত্রে কিন্তু মহাকর্ষীয় বিভব v দ্বারা প্রকাশ করছি আমরা। এককটা এবং মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট, জুল পার কেজি, একটু অন্য টাইপের এটা মাত্রা, অন্য টাইপের একটু একক, জুল পার কেজি। আর মাত্রাটাও আমরা মুখস্থ করব, কিন্তু মাত্রাটা এখান থেকে বের করে নেব। কাজ মানে কি? বল গুণ সরণ, কাজ মানে বল গুণ সরণ, তাহলে বল গুণ সরণ, এম এল টি মাইনাস টু, এটা বল, সরণ কি এল, আর এখানে কেজি, কেজি মানে কি ভর। দেখো একটু আলাদা, এল স্কোয়ার টি মাইনাস টু, খেয়াল করে দেখো একটু আলাদা, এল স্কোয়ার টি মাইনাস টু, একটু দেখতে কিন্তু আলাদা, খেয়াল করে দেখো, এই জন্য কিন্তু এটা পরীক্ষায় আসে নৈর্ব্যক্তিক আকারে 1 মার্কের জন্য। এল স্কোয়ার টি মাইনাস টু, আমি কিন্তু মুখস্থ আমার নিজেরও থাকে না যে আমি বের করে নিলাম, এগুলো টেকনিক তোমাদের শিখতে হবে, আমি শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, আস্তে ধীরে সব শিখে ফেলবো আশা রাখছি, বুঝতে পেরেছো? তো একবার প্র্যাকটিস করলে হবে না, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে দেখবো যে তুমি হ্যাঁ ভালো পারছো, আমার চাইতে ভালো পারছো। ঠিক আছে, এবার খেয়াল করে মাত্রা বের করলাম, আমরা হচ্ছে একক লিখলাম। তো আমরা কি বললাম যে 1 কেজি ভর, 1 কেজি কেন, এর ব্যাখ্যা হতো ওইটাই যে গোটা বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বা পদার্থবিদেরা ঠিক করে দিয়েছেন যে 1 কেজি ভরের সাপেক্ষে কোন বস্তুর মহাকর্ষীয় প্রভাবকে বিভবকে পরিমাপ করতে হবে, আমরা তাই করছি। সব গোটা বিশ্বব্যাপী যদি করে দিত 5 কেজি ভরের সাপেক্ষে মাপতে হবে, আমরা 5 কেজি ভরের সাপেক্ষে মাপতাম। 1 কেজি ভরের সাপেক্ষে মাপা হয় তাই 1 কেজি ভরের সাপেক্ষে মাপছি। বিভব কি? কাজ, তাহলে কাজ সব সকল ধরনের কাজ, বিভব এগুলো একটু স্কেলার রাশি কিন্তু। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো যে 1 কেজি ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভেতরের কোন বিন্দু কথাটা বলতে হবে, বিন্দুকে হাইলাইট করলাম,
বিন্দুকে হাইলাইট এই কারণে করলাম, দেখো অসীম থেকে এ বিন্দুতে আনতে 1 কেজি ভরকে যে পরিমাণ কাজ করতে হবে, অসীম থেকে 1 কেজি ভরকে বি বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ করতে হবে না, ভিন্ন অন্য পরিমাণ কাজ করতে হবে। তাই কিন্তু বিন্দু কথাটা উল্লেখ করতে হবে যে 1 কেজি ভরের বস্তুকে বা একক ভরের বস্তুকে অসীম হতে মহাকর্ষের ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে তাকে মহাকর্ষীয় বিভব বলে। ওকে, ওকে, শিখে ফেলছি। ঠিক আছে, আমরা ডেরিভেশনটা করাবো না, শুধুমাত্র ছোট করে একটু বলে দিব। খেয়াল করে দেখো, মহাকর্ষীয় বিভবের এটা একটা ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশনটা আজকে দেখানোর সময় নেই, তোমাদের কলেজ বেঁচে দেখাতে পারি নাই, সময় স্বল্পতার অভাবে। তবে আমি বলেছি আগের ক্লাসে যে আমি অবশ্যই দেখাবো, কোনো কিছু বাদ দিয়ে যাব না, যেগুলো বাদ পড়ছে সেগুলো আমি ইন্ডিকেট করে রাখবো, সেগুলো অবশ্যই তোমাদেরকে পড়ানো হবে, প্রত্যেকটা জিনিস পড়ানো হবে। এবং এটাও মনে রাখো, যথেষ্ট সময় আমি পাবো। আগের ব্যাচ কিন্তু আমি 2 বার, 3 বারের মতো করে রিভিশন করাচ্ছি, 2 থেকে 3 বার খুঁটিনাটি বিষয় সবকিছু রিভিশন করাচ্ছি। ঠিক আছে, খুঁটিনাটি সব বিষয় রিভিশন করাচ্ছি, কোনো সমস্যা নাই। দ্রুত যেতে পারি, ধীরে যেতে পারি, যে কোনো ভাবে যেতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এবার খেয়াল করো, একটা ভর আছে মনে করে এখানে, এখানে একটা ভর আছে, বললাম যে এখানে বিভব কত। এই বিভব থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এখানে বললাম যে এখানে বিভব কত, তো এখানে বিভব কত, এম ভরের বস্তুর জন্য আর দূরত্বে বিভব কত, আর দূরত্বে বিভবটা কত। তো আমরা লেখো, আমি একটা সূত্রটা এখন আপাতত মুখস্থ করাচ্ছি। এই মহাকর্ষীয় বিভব, কিন্তু মহাকর্ষীয় বিভব মাইনাস হবে একটা, আগে একটা মাইনাস দিতেই হবে, মাইনাস দিতেই হবে। জি, জি থাকবে একটা, যে ভরের জন্য মহাকর্ষীয় বিভব বের করবে সেই ভরটা দিব উপরে, আর যে দূরত্বে মহাকর্ষীয় বিভব বের করবে সেই দূরত্বটা দিব হচ্ছে নিচে। তো বুঝতে পারছো, এই মহাকর্ষীয় বিভব কিন্তু সবসময় নেগেটিভ। মহাকর্ষীয় বিভব সবসময় নেগেটিভ। নেগেটিভ দ্বারা কি বোঝায় একটু বলে দিচ্ছি, লিখবো না আমি আর। নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝাই, নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝাই, এই লিঙ্ক কেটে গেলে একটু লিঙ্ক দিয়ে দিব। মহাকর্ষীয় বিভব নেগেটিভ দ্বারা বোঝায় বাহ্যিক কোনো বল কার্য সম্পাদন করে নাই, মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল কার্য সম্পাদন করেছে। বাহ্যিক বল, তিনটা কথা বলবো, তিনটা কথা বলবো, বাহ্যিক বল কার্য সম্পাদন করে নাই, এই বিভব মানে কি কাজ না, তো বাহ্যিক বল কার্য সম্পাদন করে নাই, কার্য সম্পাদন বা কাজ করে নাই, সম্পাদন করে নাই, করে নাই। তাহলে কে কাজ সম্পন্ন করছে? মহাকর্ষ বল কাজ সম্পন্ন করেছে, মহাকর্ষ বল কার্য সম্পাদন করেছে, সম্পাদন করেছে। এটা কথাটা সুন্দর একটা অর্থ আছে। মহাকর্ষ বল কার্য সম্পাদন করেছে মানে কি, আমি মাত্র বললাম যে অসীম থেকে এখানে আনতে যে কাজ করতে হবে, বল গুণ সরণ, বল গুণ সরণ মানে কাজ না। তো অসীমের বস্তু, দেখো তো আমি যদি দাগাই আবারও এম ভরের বস্তুটা দাগালাম মনে করো, হ্যাঁ, এটা হচ্ছে, এটা মনে করে মহাকর্ষীয় ক্ষেত্র। তো এখানে আমি বস্তুটা আছে, তো এই বস্তুর প্রতি এই বস্তুর কোনো আকর্ষণই নাই, তো মহাকর্ষীয় বল কিভাবে কাজ করবে এখানে? এখানে আসলে মহাকর্ষীয় বল কাজ করতেই পারবে না, যার কারণে মহাকর্ষীয় বিভবের মান অসীমে শূন্য। কিভাবে? দেখো, তুমি বসায় দেখো, b is equal to minus gm ভাগ ইনফিনিটি, অসীম মানে কি ইনফিনিটি, is equal to কত? 0। এটা অর্থ হচ্ছে এইটাই, যে মহাকর্ষীয় বল মহাকর্ষের ক্ষেত্রে বাইরে কোনো বস্তুর উপর কাজ করতেই পারে না, কারণ বল তো নাই। তো বল নাই মানে কাজ নাই, বল গুণ সরণ মানে কাজ, তো কাজ নাই মানে কি কাজ শূন্য। এটাই বোঝাচ্ছে, এইটাই হচ্ছে মহাকর্ষীয় বিভবের সিগনিফিকেন্স বা তাৎপর্য, যে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কোথায়? অসীমে। সর্বোচ্চ মান অসীমে, শূন্য, সর্বোচ্চ মান অসীমে, এটাই সর্বোচ্চ মান। ঠিক আছে, এটাই সর্বোচ্চ মান। কারণ মহাকর্ষে বল দ্বারা কাজ সবসময় নেগেটিভ হবে, নেগেটিভ, এই যে কতক্ষণ পর্যন্ত নেগেটিভ হয়? যতক্ষণ ক্ষেত্রের মধ্যে আছে, ক্ষেত্রের মধ্যে আছে, মানে ক্ষেত্রের মধ্যে মানে কি, এখানে বস্তু আছে, এখান থেকে বস্তু আনতে হ্যাঁ কাজ করতে পারবে সে, এখন মহাকর্ষে বল এটার উপর কোনো কাজ করতে পারবে না, কারণ এখানে তো বল খাটেই না, বাইরের বিন্দু, তারপর বল কাজই করে না। তাহলে আমার মহাকর্ষ বিভবের মান অসীমে শূন্য। আর মহাকর্ষের ক্ষেত্রের মধ্যে বস্তুটা যদি, যে বস্তুটা আমি আনতে চাচ্ছি, এম ভরের বস্তুটা, ছোট হাতের এম ভরের বস্তু বা যা কিছু হয়, 1 কেজি ভরের বস্তুটা, এই 1 কেজি, কিন্তু 1 কেজি ভরের বস্তুটা যে আনতে চাচ্ছি, এটা সবসময় মহাকর্ষের ক্ষেত্রের মধ্যেই তোমাকে থাকতে হবে, তাছাড়া মহাকর্ষ বল কিন্তু কাজ করতে পারবে না। ওকে, বুঝতে পেরেছো নেগেটিভ চিহ্ন তাহলে তাৎপর্য এটাই, যে মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান অসীমে এবং সর্বোচ্চ মান শূন্য, এবং মহাকর্ষ বল কোনো কার্য, মহাকর্ষ বল কার্য, বাহ্যিক বল কার্য সম্পাদন করে নাই, বাহ্যিক বল কার্য সম্পাদন করে নাই। ঠিক আছে, হচ্ছে আমাদের মহাকর্ষ বিভবের সূত্র। এবার আসো,
এই দেখো, তাহলে আমরা মহাকর্ষীয় বলটা হচ্ছে বাইরে যেহেতু পাচ্ছে না, সেহেতু মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হচ্ছে 0 এবং সেটা হচ্ছে অসীমে। একেবারে আমরা আমি বলেছি বারবার, প্রত্যেকটা নেগেটিভ, প্রত্যেকটা ইনফিনিটি, প্রত্যেকটা ব্যাখ্যা আমি আসলে করাবো, তো করেই পড়াবো। অবশ্যই এটা আমার জানা দরকার। ফিজিক্স পড়ছি আমরা, জেনে জেনে পড়বো যে কোথায় নেগেটিভ কি মানে ব্যবহৃত হয়েছে, কোথায় পজিটিভ। ঠিক আছে, মহাকর্ষ বল একটা আকর্ষণধর্মী বল, এটা কিন্তু নেগেটিভ, আমরা মানটা শুধুমাত্র ব্যবহার করি। ঠিক আছে, মানটা শুধুমাত্র আমরা নিয়ে কাজ করি। মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ বল, আকর্ষণ বলকে নেগেটিভ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এই নেগেটিভ কিন্তু সেই নেগেটিভ না, এই নেগেটিভটা হচ্ছে আকর্ষণ বল প্রকাশ করে। ওকে, যাই হোক, আমরা মহাকর্ষ বিভবটা শিখলাম। যে ভরের জন্য মহাকর্ষ বিভব নির্ণয় করব, সেই ভরটা থাকবে উপরে, আর যে দূরত্বে মহাকর্ষ বিভবটা বের করব, সেই দূরত্বটা থাকবে নিচে। আর এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে, কিন্তু এই মাইনাস দ্বারা বুঝবো যে ওই বস্তুটা করে আর এর মান মনে করো যাই থাকুক না কেন, আমরা কিন্তু নেগেটিভ পাবো। শুধুমাত্র ইনফিনিটি হইলে কিন্তু আমরা 0 পাবো। আর এর মান ইনফিনিটি দ্বারা বুঝবো ওই বস্তুটা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে আছে, ওখানে বিভবের মান 0, ওখানে ওই মহাকর্ষীয় বলটা ওই বস্তুর ক্ষেত্রে কাজ করে না। এবার আসো, আমি যদি পৃথিবীর ক্ষেত্রে মহাকর্ষীয় বিভবটা বের করতে চাই, খেয়াল করে দেখো, আমি একটাই দেখাবো, বেশি দেখাবো না। পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবী মানে কি, পৃথিবীর ভর লাগবে, এটুকের নাম কি, এটুকের নাম হচ্ছে আর। পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় বিভবটা এখানে লিখে দিচ্ছি, মাইনাস জিএম ডিভাইড বাই আর ইজ ইকাল টু মাইনাস জিএম ডিভাইড বাই বড় হাতের আর। এক্ষেত্রে আর এর মানটা কি, বড় হাতের আর। কোথায় বের করতে চাচ্ছি, পৃথিবী পৃষ্ঠে। পৃথিবী থেকে পৃথিবী পৃষ্ঠে দূরত্ব কত, পৃথিবীর ব্যাসার্ধের সমান। এবার বললাম যে এই উচ্চতায়, এই উচ্চতা বলতে কিন্তু সবসময় পৃথিবীর পৃষ্ঠ থেকে চিন্তা করব। উচ্চতা বলতে আমরা বলবো পৃথিবীর পৃষ্ঠ থেকে, আর দূরত্ব বলতে, পৃথিবী থেকে দূরত্ব বলতে আমি বুঝাবো পৃথিবীর কেন্দ্র থেকে। ওকে, এবার খেয়াল করো, এই উচ্চতায় মহাকর্ষীয় বিভবটা বের করে যাচ্ছি, তাহলে মাইনাস জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। তো পৃথিবীর ভরের জন্য মহাকর্ষীয় বিভব বের করতে চাচ্ছি কোথায়, এই যে এই উচ্চতায়। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব কত, আর প্লাস এইচ, আর প্লাস এইচ। একটা আমার কমপ্লিট, আমার বিভবটা এইটুকটা করলে আপাতত চলবে, আপাতত। ঠিক আছে, আরো আছে অনেক কিছু, ওটা দেখাবো, আমি পরে দেখাবো, পরীক্ষার পরে দেখাবো, সবকিছু দেখাবো, আগে বলেছি। কমপ্লিট প্রিপারেশন তুমি পাবা আমার কাছ থেকে, আশা রাখছি। এবং আশা রাখছি ভর্তি পরীক্ষা পর্যন্ত মোটামুটি অনেকগুলা আমাদের কভার করে ফেলবো আমরা। সিলেবাস কমপ্লিট করার সাথে সাথে আমরা ভর্তি পরীক্ষা পর্যন্ত অনেক কিছু কভার করার চেষ্টা করব। হয়ে যাবে, হয়ে যাবে। যখন তুমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা, তখন দেখবা যে তোমার সবকিছু হয়ে যাচ্ছে এবং তুমি মজা 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 করে পড়তে পারতেছো। ওকে, এবার দেখো, আমরা একটু মহাকর্ষ প্রাবল্যে গেলাম। মহাকর্ষ প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য। ঠিক আছে, আগের মতোই কনসেপ্ট, একটু সূত্রটা প্রায় কাছাকাছি। মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব নির্ণয় আপাতত এই পৃথিবীর ভরের জন্য শিখেছি, যে কোনো পয়েন্টের জন্য। ঠিক আছে, যে ভরের জন্য মহাকর্ষীয় বিভব বের করতে হবে সেই ভরের ভরটা নিব, আর যে দূরত্বে মহাকর্ষ বিভবটা বের করতে হবে সেই দূরত্বটা নেব আমি এখানে। ওকে, এবার খেলে মহাকর্ষীয় প্রাবল্য আগের মতোই, যেখানে একটা বস্তু আছে, এখানে একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রর বাইরে কিন্তু বল কাজ করবে না, এটা মহাকর্ষ ক্ষেত্র কিন্তু বলেছি। তা মনে করো, মনে করো এই ক্ষেত্রের মধ্যে একটা বস্তু স্থাপন করেছো, নাম দিলাম এম, বল অনুভব করবে না? হ্যাঁ, বল অনুভব করবে। যেহেতু ক্ষেত্রের মধ্যে বস্তু স্থাপন করেছো, এই যে এম ভরের বস্তু স্থাপন করেছো, এই যে কালো ভরের বস্তুর যে মহাকর্ষ ক্ষেত্র তৈরি হয়েছে, যে মহাকর্ষ ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের জন্য, যে ক্ষেত্রের জন্য দাগাচ্ছি, এটাকে এই ক্ষেত্রের জন্য আমরা হচ্ছে, হ্যাঁ, এই ক্ষেত্রের জন্য
আমরা এই এলাকার মধ্যে কিন্তু আরেকটা বস্তু স্থাপন করেছি যার নাম এম। এম ভরের বস্তুটা অবশ্যই বল অনুভব করে। মনে করো এফ বল অনুভব করেছে। এই যে লাল কলমে আমি যে দেখাইছি এটা এম ভরের বস্তুটা, এই কালো কালিযুক্ত ভরের কারণে যে মহাকর্ষ ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রের মধ্যে স্থাপন করেছি। তাহলে এই কালো কালির ভর আলা বস্তু দ্বারা এই এম ভরের বস্তুটা কিন্তু আকর্ষিত হবে। সেই আকর্ষণ বলের নাম দিয়ে দিচ্ছি আমরা এফ। একটু ঐকিক নিয়মে যাচ্ছি যে এফ এম ভরের বস্তুটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কত বল অনুভব করেছে? এফ পরিমাণ বল অনুভব করেছে। তাহলে দেখো তো একক ভর বা 1 কেজি ভর কত বল অনুভব করবে? এফ ডিভাইড বাই এম। এফ ডিভাইড বাই এইটাকেই বলতেছি আমরা মহাকর্ষীয় প্রাবল্য ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এম। আমরা মাত্রা একক পারি, এককটা কমপক্ষে লিখি। বলের সঙ্গে ভর গুণ ভর ভাগ তাহলে নিউটন পার হচ্ছে কেজি, নিউটন পার কেজি। ওকে, নিউটন পার কেজি। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা কি দিব? এখানে কিন্তু বিন্দুর একটা ব্যাপার আছে। কেন ব্যাপার আছে? এখানে যে বস্তুটা স্থাপন করেছে এম ভরের যে পরিমাণ বল অনুভব করবে, এখানে যদি স্থাপন করতাম ওই এম ভরের বস্তু একই পরিমাণ বল অনুভব করতো? প্রশ্ন হচ্ছে না, উত্তর হচ্ছে না। কেন? আমাদের সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার। দূরত্বের উপর নির্ভর করে। এই যে কালো কালির ভরের যে বস্তুটা মহাকর্ষ ক্ষেত্র তৈরি করেছে, এখান থেকে এই লাল কালিটা যে দূরত্বে অবস্থিত, এই লাল কালি কিন্তু একই দূরত্বে অবস্থিত না। তার মানে কি? তার মানে দূরত্বের পার্থক্য আছে, বলের পার্থক্য আছে। তাই এখানে কিন্তু আমাকে বিন্দুটা উল্লেখ করে বলতে হবে। এখানকার 1 কেজি ভরের বস্তুর যে আমার প্রাবল্য হবে, এখানকার কিন্তু একরকম হবে না। তাই আমরা একটা সংজ্ঞাটা দিচ্ছি বিন্দুটা উল্লেখ করে। প্রথমে আমরা বলে নিব ছোট্ট করে, যে কোনো সংজ্ঞা আমরা প্রথমে ছোট্ট করে বলে নিব। 1 কেজি ভর যে বল অনুভব করে, 1 কেজি ভর যে বল অনুভব করে। তারপর একটু বড় করে বলি তো, এই 1 কেজি ভরকে কোথায় স্থাপন করেছো? মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে। এইটুকু অ্যাড করে দিলেই হয়ে যাবে। দেখ বলে দিচ্ছি, অ্যাড করে দে। মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে 1 কেজি ভর যে বল অনুভব করে। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 কেজি ভর যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বলে, ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। বিভবের ক্ষেত্রে ওটা বলেছি, প্রাবল্যের ক্ষেত্রে কিন্তু এটা বলবো। ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় বিভব বলে। তখন প্রাবল্য বের করবো। ওকে, তাহলে এখন দেখো তো এম ভরের বস্তুর জন্য যদি আমি মহাকর্ষীয় প্রাবল্য বের করতে চাই, এম ভরের বস্তুর জন্য, ঠিক আছে, আমরা প্রাবল্য যেহেতু বলেছি আগে যেটা আকর্ষণ বল নেগেটিভ মান, নেগেটিভটা আমরা দিচ্ছি না। কারণটা হচ্ছে নেগেটিভের সাথে না দেওয়ার সাথে সাথে আমি দিকটাও দিয়ে দিচ্ছি। এই নেগেটিভ দ্বারা শুধুমাত্র আকর্ষণ বোঝায়, দিক বোঝায়। তাই আমরা এখানে নেগেটিভ না নিলেও সমস্যা নেই। আমরা যখন তড়িৎ প্রাবল্য বের করেছি তখনও কিন্তু ওই মান এবং দিকটা লিখে নিয়েছি সাথে সাথে, যাতে করে আমাদের নেগেটিভটাকে আমরা পরিহার করে আমরা পড়েছি, স্টাডি করেছি, নেগেটিভটা আমরা লিখি নাই। ঠিক আছে, এটা মহাকর্ষীয় বল সবসময় নেগেটিভই হবে, আর মহাকর্ষীয় বল সবসময় নেগেটিভ। ঠিক আছে, কারণ আকর্ষণ বল নেগেটিভ হয়, তো মহাকর্ষীয় বল সবসময় নেগেটিভ। এম ভরের বস্তুর জন্য আমি আর দূরত্বে মনে করে প্রাবল্য বের করতে চাচ্ছি। খেয়াল করে দেখো, আর দূরত্বে প্রাবল্য বের করতে চাচ্ছি। তাহলে আর দূরত্বে যদি প্রাবল্য বের করতে চাই, যেখানে প্রাবল্য বের করতে চাই সেখানে কাকে সেট করব? 1 কেজি ভরকে সেট করব। কেন? কারণ আমাদের সংজ্ঞা বলেছে, তাই সংজ্ঞা কি বলেছে? 1 কেজি ভরের বস্তু যে বলটা অনুভব করে তাকে মহাকর্ষীয় প্রাবল্য বলছি আমরা। আমরা এখন এই বি বিন্দুতে 1 কেজি ভরের বস্তু স্থাপন করলে যে বলটা পাবো এই এম ভরের বস্তুর সাথে, সেটাকে বলবো বি বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য। বি বিন্দুটা কিন্তু এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, তাই বিন্দুটা উল্লেখ করে বলছি আমরা। ওকে, তো দেখো তো এই দুটা বস্তুর মধ্যেকার বল কত? বল হচ্ছে জি, একটা বস্তুর ভরের নাম কি এম, আর একটা বস্তুর ভরের নাম কি 1, আর দূরত্ব কত? আর স্কয়ার। মহাকর্ষীয় সূত্র বসাইছি, মহাকর্ষীয় বল বসাইছি। ঠিক আছে, মহাকর্ষীয় বল বসাইছি। তো এই এফটিআরকে আমরা ই বলতে পারছি, জিএম ভাগ আর স্কয়ার। তাহলে আমাদের প্রাবল্য হচ্ছে ইজ ইকুয়াল টু জিএম ভাগ আর স্কয়ার। সংক্ষেপে বলি, মানে স্টাইলে, স্টাইলে বলতে মনে রাখা স্টাইলে, যে ভরের জন্য মহাকর্ষীয় প্রাবল্য বের করব সেই ভরটা থাকবে উপরে, আর যে দূরত্বে মহাকর্ষীয় প্রাবল্য বের করতে চাচ্ছি ওই ভর হতে সেই দূরত্বের স্কয়ারটা থাকবে নিচে। এই যে এখানে প্রাবল্যের দিক, প্রাবল্যের দিকে দিকে কেন স্যার? তো প্রাবল্যের দিকে দিকেই হবে, কারণ কি? 1 কেজি ভর যেদিকে বল অনুভব করে, কে? 1 কেজি ভর যেদিকে বল অনুভব করে, এইটাই প্রাবল্যের দিক, যেদিকে, হ্যাঁ দিক, দিক হচ্ছে লাগবে এটা আমাদের। 1 কেজি ভর যেদিকে বল অনুভব করে। তাহলে দেখো তো, আচ্ছা এ, তাহলে আমি লিখে নিব বি এ বরাবর, বি এ বরাবর। যেহেতু আমি নেগেটিভ চিহ্ন পরিহার করে লিখেছি, তাই আমরা প্রাবল্যের দিক এবং মানটা দুটো সরাসরি একসাথে লিখবো। ওকে, যখন আমরা অঙ্ক করব প্রাবল্যের মান এবং দিক একসাথে লিখবো, তাহলে আমাদের নেগেটিভ চিহ্ন আর দিতে হবে না। ওকে, এবার খেয়াল করো তো,
যে এই এম কেজি ভর 1 কেজি ভরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই আকর্ষণ করবে, কারণ কি মহাকর্ষ বল সকল সময় আকর্ষণ ধর্মী। তাহলে 1 কেজি ভরের বস্তুটা কোন দিকে বলন করবে? এম ভরের দিকে। দেখো খেয়াল করো, এ যদি একে টানে নিজের দিকে, এদিকে বলন করবে। তাই মহাকর্ষ প্রাবল্যের দিক সব সময় যে ভরের জন্য প্রাবল্য নির্ণয় করছি আমরা সেই ভরের দিকে, যে ভরের জন্য আমরা প্রাবল্য নির্ণয় করছি সেই ভরের দিকে। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমরা দুইটা ক্ষেত্রে মহাকর্ষ প্রাবল্য একটু বের করে দেখাচ্ছি। হ্যাঁ, ওই যে তড়িৎ প্রাবল্য বের করেছি, একই ভেক্টর বের করেছি না, বল বিভিন্ন অনেকগুলা বল, এগুলো আমরা শিখেছি। আমরা এখন একটু সংক্ষেপে পড়ছি, এখন এত বেশি তো আর দেখানোর সময় নেই, তোমরা ডিটেলস ক্লাসে তোমাদের বলে দিয়েছি বা বলে দিব, যেগুলো যাদের পড়ানো হয় নাই তাদেরকে বলে দিব, আর যাদের হয়েছে তো হয়েছেই। আরো এবার পৃথিবীর জন্য আমরা মহাকর্ষের প্রাবল্যটা শুধুমাত্র বের করে আমরা পরের টপিকে চলে যাব। ঠিক আছে, পৃথিবীর জন্য মহাকর্ষের প্রাবল্যটা বের করতে বলছি। পৃথিবী ভর কত? এম। ব্যাসার্ধ কত? আর। তাহলে দেখো তো ভূপৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য কত হবে? ভূপৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য ভেরি সিম্পল। দেখো তো আমার সূত্র কি? ইজ ইকুয়াল টু জিএম ভাগ হচ্ছে আর স্কয়ার। সূত্র লিখে নিলাম, আগে মান লিখেছি, নেগেটিভ চিহ্ন বাদ দিয়ে দিক লিখে নি। এবার দেখো তো জি, এবার কার জন্য প্রাবল্য বের করব? পৃথিবীর জন্য। তাহলে পৃথিবীর ভর নিলাম। এবার আর কোথায় প্রাবল্য নির্ণয় করব? পৃথিবীর পৃষ্ঠে। তো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব কত? আমার সকল দূরত্ব হিসাব করবো পৃথিবীর কেন্দ্র থেকে। আর এই যে বড় হাতের আর হয়ে গেল। দিক কোন দিকে? অবশ্যই পৃথিবীর। প্রাবল্যের দিক সবসময় কোন দিকে হয়? বস্তুর দিকে, পৃথিবীর দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। এই পৃথিবীর ক্ষেত্রে কোন দিকে হবে? পৃথিবীর কেন্দ্রের দিকে। যদি আমি এ বিন্দু দিই, এ ও বরাবর পৃথিবীর কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে মহাকর্ষীয় প্রাবল্যের দিক। এখানে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কি স্পষ্ট হয়ে গেছে? দেখো তো এই মানটা হচ্ছে আসলে জি এর সমান। অভিকর্ষ ত্বরণ জি এর সমান, অর্থাৎ এটা কিন্তু পরীক্ষায় 2 মার্কের জন্য আসে। 2 মার্কের জন্য আসলে আমরা এই সূত্রটা লিখবো আগে এভাবে দাগায়া, তারপর বলবো পৃথিবীর ক্ষেত্রে মহাকর্ষ প্রাবল্য পৃথিবীর পৃষ্ঠে, এটা লিখবো, এটা লিখে বলবো যে যার মান পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানের সমান। মান কথাটা একটু উল্লেখ করব, মান কথাটা উল্লেখ করলে আর মানে সমস্যা মনে হয় না। কারণ কি মান মানে তার আর দিক, আমি তো দিক বাদ দিয়ে লিখতেছি, আর মান না দিয়ে যদি তুমি লেখো তাহলে মান এবং দিক দুটাই লিখতে হয়। মনে করো আমি লিখবো বল, তাহলে 10 নিউটন উত্তর দিকে, 10 নিউটন পশ্চিম দিকে লিখতে হয় যদি আমি পারফেক্টলি লিখতে চাই। আর যদি বলি বলের মান, তখন 10 নিউটন লিখলেই চলে। কিন্তু মান আমার এখানে মানটাই দরকার। মহাকর্ষে প্রাবল্যের সংখ্যাগত মান পৃথিবীর পৃষ্ঠে, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু, সব ক্ষেত্রে কিন্তু না, জাস্ট ফর আর্থ, শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে মহাকর্ষে প্রাবল্যের পৃষ্ঠে মান কত? পৃথিবীর ক্ষেত্রে কিন্তু। এবার আমি বললাম না স্যার একটু উপরে যাও, এখানে আমি প্রাবল্য বের করবো। এখানে সূত্র লেখো, জিএম ভাগ আর স্কয়ার লেখো আগে, লিখে দেখো তো কার জন্য প্রাবল্য বের করবা? পৃথিবীর ভরের জন্য। তাহলে জিএম লেখো। কোথায় প্রাবল্য বের করবা? আর দূরত্বে, কত দূরত্বে? এই যে এই দূরত্বের নাম কি? আর প্লাস এইচ, আর প্লাস এইচ হোল স্কয়ার। এবার হচ্ছে আমাদের এই দুটা ক্ষেত্রে আমার জানলেই হবে। মহাকর্ষের প্রাবল্য হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে জি এর সমান। আর এখানে খেয়াল করো তো এইটাও তো একই ঘটনায় ঘটছে, এইটাও তো একই ঘটনা ঘটছে, জি প্রাইমই তো এটা, জি প্রাইমই তো এটা। এটা এই উচ্চতা ত্বরণের মান কত? জি প্রাইম না? জি প্রাইম তো এইটাই। দেখো তো খেয়াল করে একটা কথা, তাহলে কমেন্ট চলে আসলাম আমরা একেবারে সারমর্মী। পৃথিবীর ক্ষেত্রে কিন্তু, পৃথিবীর ক্ষেত্রে যে বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বের করতে চাচ্ছি সেই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানও যা, মহাকর্ষীয় প্রাবল্যের মানও তাই। মনে না থাকার কোনো উপায়ই নাই। জি ইকুয়াল টু জিএম ভাগ আর স্কয়ার জানি আমরা, আর প্লাস এইচ হোল স্কয়ার আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমার পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য কত? জিএম ভাগ আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জিএম ডিভাইড বাই বড় হাতের আর স্কয়ার, ইজ ইকুয়াল টু কার মানের সমান? জি এর মানের সমান। ঠিক আছে, জি প্রাইমের মানের সমান। ওকে, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য কিন্তু কমপ্লিট আপাতত, এইটুকু আপাতত বললাম। আর একাধিক ভরের জন্য যদি মহাকর্ষীয় প্রাবল্য বের করতে বলে, সেটা শিখেছি তোমাদের, না শিখলে একটু দেখে রাখো। মনে করো এখানে 100 কেজি ভর আছে, এখানে 200 কেজি ভর আছে, এটার দাম হচ্ছে 10 মিটার, এটার নাম হচ্ছে 15 মিটার, এটার মনে করো হচ্ছে 25 মিটার, মনে করো দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তার দেখো এখানে আমার প্রাবল্য বের করতে বলেছে, এখানে আমার প্রাবল্য বের করতে বলেছে। ভেরি সিম্পল। এই ভরের জন্য একবার বের করব, এই ভরের জন্য একবার বের করব, তারপর তাদের লব্ধি বের করব। ওই যে ভেক্টরের সূত্র অনুসারে, একেবারে ছোট ক্লাসের পড়া, মানে ভেক্টরের যে সূত্রটা, ছোট ক্লাস বলতে প্রথমের দিকে যে পড়া। ঠিক আছে, আপাতত আমরা একটু যাই, এটা আপাতত থাক। আর দুটো টপিক আছে, মুক্তি বেগ, শেষ হয়ে যাচ্ছে কিন্তু।
মুক্তিবেগ। মুক্তিবেগের সংজ্ঞা সুন্দর করে পড়িয়েছি, আরো একবার মনে করিয়ে দিচ্ছি। মুক্তিবেগ, মুক্তিবেগ মানে কিন্তু যে কোনো বেগ না। এই যে পৃথিবী, আমরা সাধারণত পৃথিবীর ক্ষেত্রে সংজ্ঞাটা দিয়ে থাকি, এই যে এটা পৃথিবী। তো পৃথিবী পৃষ্ঠে যে মহাকাশের ক্ষেত্র আছে না, হ্যাঁ আছে, এই যে মহাকাশের ক্ষেত্রে দাগালাম। তো এখান থেকে এই মহাকাশের ক্ষেত্রের বাইরে একটা বস্তুকে নিয়ে যাব, এই একটা এই এম ভরের বস্তু, এই যে এম ভরের একটা বস্তুকে, এই এম ভরের বস্তুকে আমি পৃথিবীর একেবারে মহাকাশের ক্ষেত্রে বাইরে নিয়ে যাব। বেগ প্রদান করো, দিলাম, চলে আসলো, ফিরে চলে আসলো, এই যে কোনো রকমে পার হয়েছে, এটা কোনো রকমে পার। আর একটা দিই, এটা বেশি দিয়েছি, মনে করে বেশি বেগে মারছি, ঠিক আছে, ঠিক আছে। যে এই যে এটা মনে করে 11.2, আমি গত ক্লাসে দেখাইছিলাম 11.2 এটা কিলোমিটার পার সেকেন্ড, এটা মনে করো 15 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, সবই কিন্তু উচ্চতা, এগুলা এই সবই উচ্চতা। এটা মনে করো 20 কিলোমিটার পার সেকেন্ড। তো একটা এটা হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড, তোমাদের দেখাইছিলাম, এটা 10 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেখো তো, একটা বস্তুকে এম ভরের একটা বস্তুকে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যাবো, এটা অসীম, এটা অসীম, অসীমের বিন্দু, এটা মহাশূন্য, এটাকে আমরা মহাশূন্য বলি, ঠিক আছে, মহাশূন্য। তো অসীমের বিন্দুতে নিয়ে যাব, তাহলে এই বস্তুটাকে নিয়ে যাব, সবচেয়ে কম বেগ দিয়ে যেটাকে নিয়ে যাওয়া যায় সেটাকে বলবো আমরা মুক্তিবেগ। 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি, বস্তুটা ফিরে এসেছে, তার মহাকর্ষীয় ক্ষেত্র, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র ত্যাগ করতে পারে নাই। 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে চলে আসছে, ত্যাগ করতে পারে নাই। 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছে এই বস্তুটাকে, এম ভরের বস্তুটাকে, কোন রকমে পার হয়েছে, কোন রকমে বর্ডার লাইনটা, মহাকর্ষের ক্ষেত্রে বর্ডার লাইনটা মনে করো কোন রকমে পার হয়েছে। ওকে, ভালো কথা। আর এই 15 কিলোমিটার, 20 কিলোমিটার, তো 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করলে পার হয়ে যায় মহাকর্ষীয় ক্ষেত্র, অসীমে চলে যায়। 15 কিলোমিটার বেগে নিক্ষেপ করলেও চলে যাবে, 20 কিলোমিটার বেগে মারলে আরোই তো চলে যাবে। আমরা এটাকে মুক্তিবেগ বলছি না, মুক্তিবেগ বলছি না, মুক্তিবেগ বলছি না, মুক্তিবেগ বলছি না, এইটাকে মুক্তিবেগ বলছি, তীর চিহ্ন দিলাম। সর্বাপেক্ষা কম যে বেগে কোন বস্তুকে খাড়া উপরে দিকে নিক্ষেপ করলে সেটা আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর মুক্তিবেগের মান সূত্রটা দেখা যাচ্ছে 2gr, 2gr। এইটুকু আমি সংজ্ঞা লেখালাম, এখানে আমি দেখাচ্ছি। মুক্তিবেগ বের করা আমার 1 মিনিট লাগবে। এই যে পৃথিবীর ক্ষেত্রে সাধারণত মুক্তিবেগ বের করা হয়, বিষয়টা এরকম না, বিভিন্ন গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগ বের করা হতে পারে। আমরা বিভিন্ন গ্রহের ক্ষেত্রে বলছি, দুটাই বলছি আমরা, ঠিক আছে। এখন খেয়াল করো যে পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগের সূত্রটা আমি পড়িয়েছি, ডেরাইভ করে পড়িয়েছি, এখন আপাতত আমি সরাসরি লিখে দিচ্ছি যে পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগের মান হচ্ছে √2gr। এইটা একটা মুখস্থ করলে আমাদের মুক্তিবেগ টোটাল কমপ্লিট, ঠিক আছে। যখনই বলবে মুক্তিবেগ, মুক্তিবেগই বলতে হবে, সেটা এরকম না, বললো না, এভাবে বলতে পারে না যে সর্বনিম্ন কত বেগে নিক্ষেপ করলে বস্তুটা অসীমে চলে যাবে, স্পেসে চলে যাবে, মহাশূন্যে হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই যে বিলীন হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, মহাকাশের ক্ষেত্রে বাইরে চলে যাওয়া, এই কথাগুলোর সমন্বিত রূপ হচ্ছে মুক্তিবেগ। একই কথা, একই কথা, মহাশূন্যে বিলীন হওয়া, হ্যাঁ, মহাকাশের ক্ষেত্রে বাইরে চলে যাওয়া, পৃথিবীতে ফিরে না আসা, সবই মুক্তিবেগ, সবই সমন্বিত কথা হচ্ছে মুক্তিবেগ। তো আমাদের পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত? √2gr। পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ, এখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন কিন্তু আসতে পারে এবং নৈর্ব্যক্তিক আসতে পারে। দেখো তো, আমি যে এম ভরের বস্তুটাকে নিক্ষেপ করেছি, চলে গেছে মনে করো অনেক উচ্চতায়, যে এম ভরের বস্তুটা নিক্ষেপ করেছি, তো মুক্তিবেগের সংজ্ঞা কি পাইছো তুমি? দেখো তো 2gr পাইছো না? তা আমি যদি এম ভর দিয়ে লিখি, দেখো তো 2gm/r পাবো, কারণ আমাদের জানা আছে g = gm/r²। এখানে বসায় দিলে দেখো তো কি পাচ্ছি, 2g এর মান বসাও, gm/r²। ওয়েল নান ইকুয়েশন, এটা 9-10 থেকে পড়ে আসতেছো যে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে gm/r²। যেখানে দরকার হবে সেখানে আমরা অবশ্যই বসাবো, ইনটু হচ্ছে r। তো বসালে কি পাচ্ছি আমরা? বসালে আমরা পাচ্ছি হচ্ছে 2gm/r। দেখো তো, এই সূত্রের মধ্যে কোথাও কি লেখা আছে যে পৃথিবীর ভর আছে? নাই। এই সূত্রের মধ্যে কি আছে? নাই। তার মানে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, পৃথিবীর ভরের উপর নির্ভর করে। বা যে পৃষ্ঠ থেকে তুমি কোনো একটা বস্তুকে অসীমে পাঠাতে চাচ্ছ, ওই পৃষ্ঠের ভরের উপর নির্ভর করে। যে পৃষ্ঠে যে ভরের, ওই বস্তুর, যেমন মঙ্গল গ্রহ থেকে কোনো বস্তুকে তুমি অসীমে পাঠাতে চাচ্ছ, মঙ্গল গ্রহের ভরের উপর নির্ভর করবে। বৃহস্পতি গ্রহ থেকে তুমি কোনো বস্তুকে পাঠাতে চাচ্ছ, বৃহস্পতি গ্রহের ভরের উপর নির্ভর করবে, ঠিক আছে। এই যে 2gm/r, ওই গ্রহের ভর এবং ওই গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করবে। তার মানে কি, ভর আর ব্যাসার্ধ মানে কি? বেসিক্যালি অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। দুটা কথাকে যদি আমি একসাথে বলি তাহলে বলবো আমরা অভিকর্ষ ত্বরণ এর উপর নির্ভর করে, ঠিক আছে। তো আমাদের যদি ব্যাখ্যা হয়, ব্যাখ্যাটা কি? ভরের মান যত বাড়বে মুক্তিবেগের মান তত বাড়বে, ব্যাসার্ধের মান যত কমবে
মুক্তিবেগের মান তত বাড়বে। আমরা যখন ভর এবং আর দিয়ে ব্যাখ্যা দিব আমরা এই সূত্রের সাহায্য নিব, কিন্তু এইটার কিন্তু সূত্রটা নিব না। এটার মধ্যে দেখো তো চলকটা দুইটা আছে জি এবং আর, জি এর মধ্যে আবার কিন্তু ভর এম আছে আর আছে, এখানে কিন্তু নাই। এম এর সাথে এমই, আর এর সাথে আর। যদি বলে যে আমাদের ব্যাখ্যা করতে যে ভর এবং আর এর সাথে সম্পর্ক কোনটা, আমরা এটা দিয়ে ব্যাখ্যা দিব। এটা দিয়ে ব্যাখ্যা দিলে কিন্তু আমাদের হবে না। আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, দেখো খেয়াল করো তো, যে ভি প্রপোর্শনাল টু আর না, ভি প্রপোর্শনাল টু আর না, ভি প্রপোর্শনাল টু 1/√r আর, এবং ভি প্রপোর্শনাল টু √r এম, এটা কিন্তু ব্যাখ্যা আমার। এটা আমি ব্যাখ্যা দিব না, ভি ই প্রপোর্শনাল টু জি ব্যাখ্যা দিব না, কারণ এখানে এই জি এর সাথে আর এর সম্পর্ক আছে। জি বাড়লে আর তো আর ফিক্স থাকে না, জি যদি বাড়ে, যদি তোমাকে উল্লেখ করে এবার সেটা আলাদা বিষয়, যে আর এর মান একেবারে ফিক্সড আছে, তখন জি এর সাথে সম্পর্ক কি, তখন আমি বলতে পারবো যে জি এর সাথে আর এর সম্পর্ক, ঠিক আছে, সমানুপাতিক। আর তো আসলে জি এর মানের সাথে আর এর সাথে সম্পর্ক তো আছে, জি ইকুয়াল জি এম ভাগ আর স্কয়ার, এম এবং আর দুটোর সাথে সম্পর্ক, তাই আমরা যখন মুক্তিবেগকে ব্যাখ্যা করব আমরা এই জি এম ভাগ আর দিয়ে ব্যাখ্যা করব, তাহলে আমাদের ব্যাখ্যাটা সহজ হবে, ভরের সাথে সমানুপাতিক আর এর সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এই সূত্রে বসালে কিন্তু আর এর সাথে সমানুপাতিক হয়ে যায়, কিন্তু মাথায় রাখো, আমি এখান দিয়ে ব্যাখ্যা দিই যে ভি মুক্তিবেগ কার সমানুপাতিক, আর এর সমানুপাতিক, √r আর এর সমানুপাতিক হবে না, √r আর এর ব্যস্তানুপাতিক, এটা দিয়ে ব্যাখ্যা দেবো আমি, উল্লেখ করে বললাম কিন্তু। আর যদি বলে যে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন না হলে, আসলে আর এর মানটা তখন আলাদা কথা, তখন আমি অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন যদি না হয়, তখন তোমার আর এর সাথে সম্পর্ক, তখন আমি আর এর সাথে সম্পর্ক √r আর প্রপোর্শনাল, তখন কিন্তু ব্যস্তানুপাতিক না। ওকে, বুঝতে পারছো আশা রাখি এগুলো। এগুলো আমি কিন্তু তোমাদের ইকুয়েশন দিয়ে অনেক কিছু সলভ করার চেষ্টা করি, মানে এগুলো কখন কোন ভাবে আসে একটু ঘুরায় পাঁচা ভর্তি পরীক্ষায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা করার চেষ্টা করি। হয়তো সময় স্বল্পতার অভাবে অনেকগুলা ক্লাস মিস হয়ে যায় কলেজ বেসে এদিক ওদিক দিয়ে, এই জন্য হয়তো, তবে কভার করে দেবো আশা রাখছি। যেখানে মুক্তিবেগ বের করবা সেই বিন্দুর হচ্ছে অভিকর্ষ ত্বরণ লাগবে। পৃথিবীর ক্ষেত্রে দেখাচ্ছি, যদি এটা পৃথিবী না মঙ্গল গ্রহ হয়, মঙ্গল, এটা মঙ্গল গ্রহ মনে করো, এটা মঙ্গল গ্রহ, তো মঙ্গল গ্রহ, তখন মঙ্গল গ্রহ নিয়ে কাজ করবো, পৃথিবী তখন পৃথিবী নিয়ে কাজ করবো, একই কথা, একই। সবসময় যেন পৃথিবী নিয়ে আবার কাজ করো না। মঙ্গল গ্রহের ক্ষেত্রে হলে মঙ্গল গ্রহের ভর লাগবে, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ লাগবে, মঙ্গল গ্রহের ভর লাগবে, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে, মনে যেন থাকে, এটা আবার ভুল যেন না হয়। আবার মনে করেন সবসময় মুক্তিবেগের মান হচ্ছে 11.2, নো, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে 11.2, অন্য গ্রহের ক্ষেত্রে, অন্য পৃষ্ঠের ক্ষেত্রে মুক্তিবেগের মান ভিন্ন, কারণ প্রত্যেকটা পৃষ্ঠের উপর নির্ভর করবে তার অভিকর্ষ ভরের উপর এবং ব্যাসার্ধের উপর। পৃথিবী নিয়ে আমরা কথা বলি, বিশেষ করে রেফারেন্স হিসেবে পৃথিবী পড়ায়। এখানে মুক্তিবেগ বের করতে চাই, এখানে এখানে অভিকর্ষ ত্বরণের মান কত, জি প্রাইম, তাহলে এখানে ভি ই প্রাইম লিখলাম, √2g' ইন্টু আর প্লাস এইচ হবে। দেখো খেয়াল করো যখন, হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন নয়, কেন নয়, করা যাবে না কেন, একই জিনিসই তো, এই যে এটা একই জিনিস। এটাতে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি বললাম যে ওই যে নৈর্ব্যক্তিক বা এর ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি এটা দিয়ে ব্যাখ্যা করবো, এটা দিয়ে ব্যাখ্যা করবো না, কারণ জি এর মধ্যে আবার এম আছে আর আছে, জি এর মধ্যে আরো এম আছে আর আছে না, তাই ব্যাখ্যা এটা দিয়ে দিব না, আমরা এটা দিয়ে ব্যাখ্যা দিব। অঙ্ক এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, হ্যাঁ ঠিক আছে। যে ইনফরমেশন তোমার অঙ্কের মধ্যে দেওয়া থাকবে সেই ইনফরমেশন দিয়ে আমরা বের করবো, ঠিক আছে। আর পৃথিবীর পৃষ্ঠের কোন বস্তুর মুক্তিবেগ 11.2 কিলোমিটার/সেকেন্ড, এটা মুখস্থ রাখবো, পরীক্ষা নৈর্ব্যক্তিক আকারে আসে, ঠিক আছে। এই গেল আমাদের কথাবার্তা। তাহলে এখানে আমার জি প্রাইম আগে বের করে নিব, জি এম ভাগ আর স্কয়ার, জি এম ভাগ আর স্কয়ারটা আমরা বের করে নিব, ঠিক আছে, জি এম ভাগ আর স্কয়ারটা হচ্ছে বের করে নিব, জি এম ভাগ আর স্কয়ারটা হচ্ছে বের করে নিব। বা তুমি যদি মনে করো না স্যার আমি অন্য সূত্রের মাধ্যমে জি জি প্রাইমটা বের করে নিতে পারো, আর স্কয়ার ভাগ হচ্ছে আর প্লাস এই হোল স্কয়ার। তবে হ্যাঁ, তবে এই সব অঙ্কের ক্ষেত্রে পৃথিবীর ভর যদি দেওয়া থাকে, আমাদের এটা ব্যবহার না করাই ভালো হবে, এটা ব্যবহার না করাই ভালো হবে। পৃথিবীর ভর দেওয়া থাকলে বারবার বলেছি যে এম, এটা ব্যবহার করবা, ঠিক আছে, এটা ব্যবহার করবা, কোনো সমস্যা নেই। জি প্রাইমের মানটা বের করে এখানে বসাই দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। খেয়াল করো আরেকবার আমি বলে দিচ্ছি, যে পয়েন্টের মুক্তিবেগ বের করব সেই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ এবং পৃথিবীর কেন্দ্র থেকে সেই পয়েন্টের দূরত্ব, পৃথিবীর ক্ষেত্রে বলছি, মঙ্গলের ক্ষেত্রে হলে মঙ্গলের ক্ষেত্রে বলবো আমরা, ওকে। আর এই পয়েন্টে যখন বের করবো এই উচ্চতায়, দেখো তো খেয়াল করে, পৃথিবীর ভর কত, এম, এম লিখেছি, জি এম, জি প্রাইম, এখানে অভিকর্ষ ত্বরণের মান কত, জি প্রাইম লিখেছি, এবং পৃথিবীর কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব কত, আর প্লাস এইচ লিখেছি, ভেরি সিম্পল। আমাদের মুক্তিবেগ বের করার অন্য কোনো আর অপশনই নাই, এই দুইটাই, পৃষ্ঠে অথবা এই উচ্চতায়, পৃষ্ঠে অথবা এই উচ্চতায়, খুবই সিম্পল করে কিন্তু শেখাচ্ছি, এর থেকে সহজ আর হয় না। এখন
পৃথিবীর ভর কখন ব্যবহার করো? পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ বের করতে বললে পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ নিব, অভিকর্ষ ত্বরণ নিব। আজ মঙ্গল গ্রহ, পৃথিবী, চাঁদ টাঁদ অন্য কিছু বের করতে বললে ওগুলো ইনফরমেশন দেওয়াই থাকবে অঙ্কের মধ্যে, ওই ইনফরমেশন ব্যবহার করবে। ঠিক আছে, মনে রাখবো আমরা প্রত্যেকটা পৃষ্ঠের জন্য মুক্তিবেগের মান আলাদা আলাদা, এটা যদি ব্যাখ্যা করতে বলতে পারে কিন্তু তখন আমরা সূত্র লিখবো, সরাসরি 2gr লিখবো, প্রত্যেকটা বলবো যে ভিন্ন 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 গ্রহের জন্য মুক্তিবেগের মান ভিন্ন ভিন্ন। দেখো তো তুমি কেন ব্যাখ্যা করতে পারবা, এটা কেন তোমাকে মুখস্থ করতে হবে? অবশ্যই ব্যাখ্যা করতে পারবা, সূত্র লিখে নিবা যে কোনো গ্রহ কোনো বস্তু পৃষ্ঠে মুক্তিবেগের মান হচ্ছে এইটা। তারপর লিখবা যে প্রত্যেকটা গ্রহের বা প্রত্যেকটা বস্তুর অভিকর্ষ ত্বরণ এবং আর এর মানটা ভিন্ন ভিন্ন, সুতরাং বিভিন্ন গ্রহের ক্ষেত্রে ওই মুক্তিবেগের মান ভিন্ন ভিন্ন, অবশ্যই ভিন্ন ভিন্ন, অবশ্যই ভিন্ন ভিন্ন। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এটা গেল আমাদের মুক্তিবেগের মান। এখন এখান থেকে একটা প্রশ্ন কিন্তু ঘুরে আসতে পারে, জি দেখো তো পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুকে কত গতিশক্তি প্রদান করলে বস্তুটি মহাশূন্যে বিলীন হবে বা মহাশূন্যে চলে যাবে? একই কথা, মুক্তিবেগ বের করব, মুক্তিবেগের রিলেটেড অ্যাসোসিয়েটেড গতিশক্তিটা বের করবো, নাম কি? হাফ mv²। মহাশূন্যের কথা বললেই আমরা মুক্তিবেগে চলে যাব, মহাশূন্যের কথা বললেই আমরা মুক্তিবেগে চলে যাব। ঠিক আছে, ওকে, এই গেল আমাদের মুক্তি। তা আমরা যদি বলি এই পয়েন্টে কত গতিশক্তি প্রদান করলে বস্তুটা অসীমে বিলীন হবে, তাহলে এই পয়েন্টের মুক্তিবেগ বের করব এবং এই পয়েন্টে হচ্ছে গতিশক্তি বের করবো। কার গতিশক্তি বের করবা? যে বস্তুটাকে পাঠাবা সেই বস্তুর নাম কি? এই ছোট হাতের এম, কিন্তু আর পৃথিবীর ভরের সঙ্গে যেন গুণ করে দিও না। পৃথিবীকে তুমি মহাশূন্যে পাঠাচ্ছ না, এই ছোট্ট একটা বস্তুকে মহাশূন্যে পাঠাচ্ছ, মুক্তিবেগ কমপ্লিট। ঠিক আছে, মুক্তিবেগ আমাদের কমপ্লিট। বিভিন্ন গ্রহের জন্য মুক্তিবেগ ভিন্ন ভিন্ন, এটা আমরা ব্যাখ্যা দিতে পারবো। যখনই তোমাকে কোনো কিছু ব্যাখ্যা দিতে পারবে বলবে, তখনই তুমি খেয়াল করবা ওই রিলেটেড কোনো ইকুয়েশন আছে কিনা, ওই ইকুয়েশন দিয়ে সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে চলে আসবা নিজের ভাষায়। আচ্ছা, এবার আসা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কারো আটকানোর কথা না, কৃত্রিম উপগ্রহ কারো আটকানোর কথা না। কৃত্রিম উপগ্রহ সবাইকে পড়াইছি এবং বলেছি একটা খালি জিনিস মনে রাখলেই হবে, যে আমি যদি একটু দাগিয়ে নিই, কৃত্রিম উপগ্রহ আবারও সেই, এটা পৃথিবী, এই যে পৃথিবী, হ্যাঁ এটা পৃথিবী, এই যে দূরে একটা কৃত্রিম উপগ্রহ আছে, এই দূরে বলতে এই উচ্চতায়। আমি যদি বলি যে এই কৃত্রিম উপগ্রহের দূরত্ব কত, কত দূরত্বে আছে পৃথিবী থেকে, বলা দেখি r+h দূরত্বে আছে। দূরত্ব বললে কিন্তু আমি r নিব, h দুটো নিব। যদি বলি যে পৃথিবী থেকে কত উচ্চতায় আছে, তখন কিন্তু শুধু এই উচ্চতায় বলবো আমরা, হ্যাঁ শুধু এই উচ্চতায় বলবো। পৃথিবী থেকে এই কৃত্রিম উপগ্রহের দূরত্ব কত? r+h, পৃথিবীর ব্যাসার্ধ যোগ হচ্ছে এই যে উচ্চতাটা আমরা কাউন্টে নিব। তাহলে এই এই বস্তুটা কত কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে? এই যে ঘুরতেছে, কলমের কালিটা ফুরাই গেছে, লাল কালি দিয়ে তোমাদের লেখাতে হচ্ছে। কলমের কালিটা এখানে নাই, এখানে আর কলম নাই আমার, এখানে লাল কালি দিয়ে তোমাদের দেখাচ্ছি। ওকে, লাল কালি লেখা আসলে ভালো লাগে না, লাল কালিতে কোনো কিছু ইন্ডিকেট করতে ভালো লাগে, কিন্তু পুরোটা লিখতে কিন্তু ভালো লাগে না। এখানকার বেসিকটা কি? একটাই বেসিক, যে এই বস্তুটার নাম হচ্ছে পৃথিবী, আর এই উপগ্রহটার নাম হচ্ছে এম ভরের একটা উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ মানুষ তৈরি করেছে। এটার একটাই বেসিক, যে এফ জি আর এফ সি সমান হবে, এইটুক দিয়ে আমি সবকিছু বের করে নিতে পারবো। এই একটা জিনিস দ্বারাই কৃত্রিম উপগ্রহ ঘুরতে হবে, ঘুরছে কাকে কেন্দ্র করে? পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে। আমরা বলেছি কোনো কিছু আবর্তন যদি করে, হ্যাঁ কাউকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। কেন্দ্রমুখী বল তো আছেই, বস্তু যখন ঘুরবে তার কেন্দ্রমুখী বল পাবোই আমরা। কেন্দ্রমুখী বলের মান কত? কেন্দ্রমুখী বলের মান হচ্ছে এফ সি = mv²/r। খেয়াল করে এই ভি কিন্তু আবার ওই মহাকর্ষীয় বিভব না, এটা কিন্তু বেগ, যে বেগে ঘুরছে। কে ঘুরছে? এই যে এম ভরের উপগ্রহটা ঘুরছে, এম ভরের উপগ্রহটা ঘুরছে। ওকে, এম ভরের উপগ্রহটা ঘুরছে। ওকে, এম ভরের উপগ্রহটা ঘুরছে। এখন খেয়াল করো এফ সি = mv²/r। আর বলতে কিন্তু আমরা বুঝাচ্ছি যে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এই ক্ষেত্রে কি হবে দেখো তো, mv², এম মানে কে ঘুরছে, কে ঘুরছে নিজে নিজে প্রশ্ন করে করবা। এই উপগ্রহ ঘুরছে, উপগ্রহের ভর, যে ঘুরে তার কি বলে কেন্দ্রমুখী বল হয় কিন্তু। ঠিক আছে, তার কিন্তু কেন্দ্রমুখী বল হয়। ওকে, আর আর জায়গায় কি হবে? এখানে r+h হবে। আর এই বস্তু এবং এই বস্তুর মধ্যকার বল কত? এফ জি কত? এফ জি হচ্ছে জি, একটা বস্তুর ভর এম, একটা বস্তুর ভর এম, একটা বস্তুর দূরত্ব হচ্ছে r+h²।
এই দুইটা যদি সমান ধরি তাহলে আমি এখান থেকে সব সূত্র ডেভেলপ করতে পারি। সেই ডেভেলপিং সূত্রটাকে লিখে দেখাচ্ছি যে কৃত্রিম উপগ্রহের বেগ হচ্ছে জি ইজিক্যাল টু এম। এটা দিয়েও কিন্তু একটা ব্যাখ্যা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 2 মার্কের জন্য। দেখো তো, এই যে কৃত্রিম উপগ্রহের বেগের মানটা কৃত্রিম উপগ্রহের ভরের উপর নির্ভর করে না, করে না। কৃত্রিম উপগ্রহের ভরের উপর নির্ভর করে কার উপর? পৃথিবীর ভরের উপর নির্ভর করে এবং পৃথিবী থেকে উচ্চতার উপর নির্ভর করে। তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় যদি কৃত্রিম উপগ্রহ ঘুরতে চায়, আবর্তন করতে চায়, তার বেগ অবশ্যই নির্দিষ্ট হতে হবে, অবশ্যই বেগ নির্দিষ্ট হতে হবে, কারণ এই জিনিসটার মানটা কিন্তু পরিবর্তন হবে না। তাহলে ভি এর মানটা যদি পরিবর্তন করো তাহলে কিন্তু ওই কক্ষপথে আর ঘুরবে না, অন্য কক্ষপথে ঘুরতে পারে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা যেটা ব্যাখ্যা করা যায়, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, মনে করো এই কক্ষপথে ঘুরছে, এই কক্ষপথে ঘুরছে, এখানে মনে করো একটা বস্তু ঘুরছে, একটা মনে করো একই কক্ষপথে 4টা উপগ্রহ ঘুরছে ভিন্ন ভিন্ন ভরের, সবার বেগ একই হবে কারণ তাদের উচ্চতা একই। এবং এটা ভিন্ন ভিন্ন ভর হোক নাকি একই ভর হোক দেখার কোনো দরকারই নাই, কারণ এই বস্তুর ভরের উপর বা উপগ্রহের ভরের উপর কিন্তু আমার কৃত্রিম উপগ্রহের বেগ নির্ভর করছে না। তাই আমরা কিন্তু এখান থেকে দেখো, খেয়াল করো, খেয়াল করে দেখো যে কৃত্রিম উপগ্রহের বেগটা নির্ভর করছে না, তাই এই বস্তুর ভর 4টা গ্রহ আছে একই কক্ষপথে, ভর কম হোক আর বেশি হোক বেগ একই হবে। এই কমন সেন্স গুলো কিন্তু আমাদের লাগবে ব্যাখ্যা করার জন্য। সূত্র দিব, ব্যাখ্যা করবো, ব্যাস আমাদের 2 মার্কের প্রশ্ন সুন্দরভাবে ব্যাখ্যা হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। তো বেগ এটা, হ্যাঁ কেবলের সাথে পড়াইছিলাম তো মনে হয়। আচ্ছা দেখাচ্ছি, দেখো এই যে এই টি ইজিক্যাল টু কত, টি ইজিক্যাল টু টোটাল দূরত্ব ভাগ হচ্ছে টোটাল হচ্ছে বেগ, ভি ইজিক্যাল টু এস। এস এখানে একবার ঘোরার সময়কে বলবো আমরা ছোট হাতে বড় হাতের টি, একবার ঘুরে আসার সময়। একবার ঘুরে আসতে সে কত দূরত্ব অতিক্রম করে? 2 পাই আর প্লাস এই দূরত্ব অতিক্রম করে, যে হচ্ছে ভি। আমরা বের করলে আমাদের হয়ে যাবে। আর এখান থেকে একটা এইচ এর সূত্রটা, এটা আর রিভাইজ করে নিব না, এটা একটু মুখস্থ করতে বলবো। এখান থেকেই আসে, এই ভি এর মান বসায় দিয়ে এখানে বর্গ করে এটাই আসে জিএম টি স্কয়ার ভাগ 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 বিয়োগ 4। এই তিন, ওকে, এই তিনটা সূত্র আমরা পড়বো। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে এই উপগ্রহটা যদি সবসময় আমি মাথার উপর দেখতে চাই বা পৃথিবীর সাপেক্ষে স্থির হয়, সেটাকে বলবো আমরা ভূস্থির উপগ্রহ, সেটাকে আমরা বলবো ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। টি এর মান যখন 24 ঘন্টা হবে তখন আমরা বলবো ভূস্থির উপগ্রহ। তাই ভূস্থির উপগ্রহের উচ্চতা বের করতে হলে টি এর মানটার জায়গায় আমাকে 86,400 বসাতে হবে। টি এর মান কত? 24 ঘন্টা ইজিক্যাল টু 86,400 বসাতে হবে। সেকেন্ড নিয়ে আমরা বের করলে আমরা দেখো আর কিছু লাগবে না, এম তো জানি আর আর এর মানও জানি, খালি টি এর মানটা 86,400 বসাবো আমরা, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে ভূস্থির উপগ্রহ হতে হলে কি সবসময় 24 ঘন্টাই হতে হবে? আমি যদি পৃথিবীর সাপেক্ষে ভূস্থির হওয়ার জন্য 24 ঘন্টায় হতে হবে, আর যদি মঙ্গল গ্রহের সাপেক্ষে ভূস্থির হওয়ার জন্য কি হতে হবে? মঙ্গল গ্রহের আবর্তন কাল লাগবে, দেওয়াই থাকবে তখন। মনে করো ফর এক্সাম্পল পৃথিবীর আবর্তন কাল কত? 24 ঘন্টা। তাহলে পৃথিবীর সাপেক্ষে একটা কৃত্রিম উপগ্রহের ভূস্থির হওয়ার জন্য আমার আবর্তন কাল কত লাগবে? 24 ঘন্টা। আমাকে যদি এখন বলা হয় যে মঙ্গল গ্রহের ক্ষেত্রে বলা আছে, তো বলা আছে যে মঙ্গল গ্রহের, হ্যাঁ, আহ্নিক গতির পর্যায়কাল হচ্ছে 6 ঘন্টা। মনে করো ফর এক্সাম্পল অন্য যে কোনো একটা গ্রহের আহ্নিক গতির পর্যায়কাল হচ্ছে 6 ঘন্টা। তাহলে এখন কি আমি ভূস্থির হওয়ার জন্য কি 24 ঘন্টা বের করব? না, তখন আমি কিন্তু মঙ্গল গ্রহের আহ্নিক গতির পর্যায়কাল করে 6 ঘন্টা, ওই 6 ঘন্টাকে আমি রেফারেন্স নিব। কথা কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই? যখন আমি মঙ্গল গ্রহের, তখন আমি দেখবো যে মঙ্গল গ্রহের ক্ষেত্রে আমি ভূস্থির উপগ্রহ চিন্তা করতেছি বা চাঁদের ক্ষেত্রে ভূস্থির উপগ্রহ চিন্তা, তখন আমরা কি করব? ওই ভূস্থির উপগ্রহের পর্যায়কালটা যে পৃষ্ঠ থেকে আমরা নিয়ে কাজ করছি সেই বস্তুর আহ্নিক গতির পর্যায়কালের সমান হচ্ছে কিনা। আসলে সাধারণত হতে পারে না, এটা আমি মনে করে দিলাম আর কি, পৃথিবীর ক্ষেত্রে সাধারণত পরীক্ষা আসে। ওকে, এই গেল, এটা আমার উচ্চতা গেল। একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে শেষ করে দেব, মানে এই টপিকটা অন্য টপিকে যাচ্ছি। যে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যে একটা উপগ্রহকে ভূস্থির করতে হলে কি করতে হবে। খেয়াল করে দেখো, আমি অঙ্ক এগুলো করে দিয়েছি তোমাদের, আর একবার মনে করে দিচ্ছি। হ্যাঁ, একটা উপগ্রহ মনে করো 24,000 কিলোমিটার উচ্চতায় আছে, পৃথিবীকে আবর্তন করছে। পৃথিবী নিয়ে কথা বললাম, 24,000 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে আবর্তন করছে, ভালো কথা। আর এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। বলে যে পৃথিবী উপগ্রহের বেগ কত? পারবো। কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত? পারবো। ভূস্থির কি না বের করতে পারবো। ভূস্থির কিনা বের করতে জন্য কি করবো? পর্যায়কাল বের করবো, দেখবো 24 ঘন্টা হচ্ছে কিনা।
প্রথমে সেকেন্ডে বের হবে, সেকেন্ডকে আমরা 3600 দিয়ে ভাগ করে আমরা পর্যায়কাল বের করে নেব। তারপর মুক্তিবেগ এখানকার মুক্তিবেগ বের করতে পারবো, এখানকার প্রাবল্য বের করতে পারবো, এখানকার বিভব বের করতে পারবো, সব বের করতে পারবো। বের করে আমি মাত্র শিখাইলাম, জাস্ট বসায় দিলে হয়ে যাবে। আমরা এখন বললাম নেক্সট প্রশ্ন যে এখানে কি পরিমাণ গতিশক্তি প্রদান করলে এটা ওই কি হয়ে যাবে, ওই বুয়া শূন্য বিলীন হবে। তাহলে মুক্তিবেগের সমান গতিশক্তি লাগবে, মুক্তিবেগ তাহলে বের করে হাফ এম ভি স্কয়ার করে দেবো। এমটা কোনটা, এটা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভূস্থির করতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে উপগ্রহটা আছে এটা, আচ্ছা আমরা একটু মনে রাখবো যে ভূস্থির উপগ্রহের পর কি বলে উচ্চতা হচ্ছে 36,000 কিলোমিটার, মোটামুটি কাছাকাছি। এইটা 24,000 কিলোমিটার আছে, তার মানে কি এটা ভূস্থির না? এটা ভূস্থির না। তার মানে এটা ভূস্থির করতে হলে কি করতে হয়, প্রথমেই তুমি এইটা বের করে নিবা, জিএম টি স্কয়ার ভাগ 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 বিয়োগ 4 বের করে নিবা। এই টি এর মান কত বসাবা, সবকিছুর মান আমি জানি, টি এর মানটা 86,400 বসাবো। 86,400 বসালে আমাদের আসবে এখানে এই সূত্রে 35,903,000 মিটার আসবে। এটা আসবে, তার মানে আমার এত কিলোমিটার ছিল, এত কিলোমিটার এখানে কিলোমিটার করে নিবা, কিন্তু না করলে চলবে, সমস্যা নেই। 35,903 কিলোমিটার। তাহলে ভূস্থির উপগ্রহের উচ্চতা কত পরিবর্তন করতে হবে? হ্যাঁ পরিবর্তন করতে হবে, একটা বিয়োগ করলে আমি পেয়ে যাবো নাম্বার 1 বিয়োগ করতে। এবার কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র আমরা এই উচ্চতার পরিবর্তন করলে হবে না, কি করতে হবে, সাথে সাথে বেগের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে যখন 24,000 কিলোমিটার উচ্চতায় ছিল তখন বেগ কত ছিল বের করে দিতাম, জিএম ভাগ আর প্লাস এইচ দ্বারা। এইচ এর মান কত 24,000, এখানে বেগের মান পাবো। আবার যখন এই উচ্চতায় নিয়ে আসবা, এই যে এই উচ্চতায়, তখন আবার বেগের মান বের করবা, 2 জিএম ভাগ সরি জিএম ভাগ আর প্লাস এইচ, জিএম ভাগ আর প্লাস এইচ। এখানে এইচ এর মান কত ধরবো এবার, 35,903,000 এত মিটার ধরবো, কিন্তু কিলোমিটার কিন্তু ধরবো না। ধরে আমরা এখানে আবার বের করবো, এখানে মান আসবে হচ্ছে 3076 মিটার পার সেকেন্ড। এখানে একটা বেগ পাবো আমি, যখন 24,000 কিলোমিটার আছে তখন পাবো। আবার যখন উচ্চতা পরিবর্তন করে এটা করেছি তখন কি বেগ সেম থাকবে? আমরা বারবার বলেছি উচ্চতা পরিবর্তন করলেই বেগের মান চেঞ্জ করতে হবে, তাই দুইটাই বের করে দেখাবো। প্রথমে উচ্চতা, কিন্তু প্রথমে উচ্চতা, ফার্স্টে উচ্চতা বের করে দেখাতে হবে, কারণ উচ্চতা বের না করলে আমি এখানে বেগ কিভাবে বের করবো? উচ্চতা না বের করলে এখানে বেগ তো বের করতে পারছি না, তাই আমরা এখানে আগে উচ্চতা বের করে নেবো, ঠিক আছে? উচ্চতা বের করে বেগ বের করে নেবো, নিয়ে বলবো যে উচ্চতার হচ্ছে বাড়াইতে হবে আর বেগটা হচ্ছে কমাইতে হবে। কতখানি বাড়াইতে হবে বিয়োগ করে দেখাবা, 24,000 থেকে এটা বিয়োগ করে দেখাবা, আর বেগ এই বেগ আর এই বেগটা বিয়োগ করে দেখাবা, ঠিক আছে? এইচ কিন্তু দুই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এইচ হবে 24,000 কিলোমিটারকে মিটার করে নিব, আর এই ক্ষেত্রে আমাদের মিটার করা আছে, ওকে? এই গেল আমাদের ভূস্থির উপগ্রহ। আরো ঘুরায় ঘাড়ে আসতে পারে। এইবার একটু খেয়াল করো, পার্কিং কক্ষপথ কাকে বলে, পরীক্ষায় খুবই আসে 1 মার্কের জন্য। পার্কিং কক্ষপথ মানে হচ্ছে, ছোট করে বলি আগে, এটা যদি না মনে থাকে এটা বলবা, ভূস্থির উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে। এই সংজ্ঞাটা পারফেক্ট না, অতটা অ্যাকুরেট না, আমি অ্যাকুরেটটা বলছি। কি বলবো, যে এখানে মনে করো এখানে মনে করো এই উপগ্রহটা সেট করতে, এই কক্ষপথে মনে করো উপগ্রহটা স্থাপন করতে চাই। এই উপগ্রহটা এই কক্ষপথে স্থাপনের পূর্বে সাময়িকভাবে যে কক্ষপথে ঘোরানো হয়, কি কক্ষপথে, সাময়িকভাবে যে কক্ষপথে ঘোরানো হয়, ওই গাড়ি পার্কিং করার মতো সাময়িকভাবে যেভাবে পার্কিং করা হয়, ঠিক আছে, সাময়িকভাবে। তাহলে একটা উপগ্রহ একেবারে একটা নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের পূর্ব মুহূর্তে সাময়িকভাবে যে কক্ষপথে ঘোরানো হয় তাকে বলা হয় পার্কিং কক্ষপথ। অথবা যদি মনে না থাকে তাহলে বলবা ভূস্থির উপগ্রহের কক্ষপথকে বলবো আমরা পার্কিং কক্ষপথ। আবার তাহলে ভূস্থির উপগ্রহের সংজ্ঞা কি হলো, যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কালের সমান, তাকে বলবো আমরা কৃত্রিম উপগ্রহ, সরি ভূস্থির উপগ্রহ, ওকে? এই গেল। পোলার উপগ্রহ আছে, পোলার উপগ্রহ আমাদের দেখালাম না। এই এবার আসা হচ্ছে কি বলে, এর নাম হচ্ছে কি বলার, কেপলারের সূত্র, কেপলার সূত্র। ছোট করে বলবো কিন্তু তাড়াতাড়ি শিখে নিবা, পড়াইছি। এই যে এটা একটা উপবৃত্ত, প্রথমে বলে নি, প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তন করবে, 1 নম্বর সূত্র, কক্ষপথের সূত্র। প্রত্যেকটা গ্রহ উপবৃত্তাকার পথে আবর্তন করবে, কথা শেষ। একটু আছে বাকি, যে এই সূর্য তাহলে কোথায় থাকবে, এটা তো গ্রহ আবর্তন করছে, হ্যাঁ এই যে উপবৃত্তাকার পথে গ্রহ আবর্তন করছে, সূর্য কোথায়, সূর্য থাকবে এই উপবৃত্তের হচ্ছে ফোকাসে। ফোকাস বলতে উপকেন্দ্র বোঝায়, ফোকাস উপগ্রহ বলে। ঠিক আছে, ফোকাস বলতে উপকেন্দ্র বলে।
ওকে, ফোকাস বলতে উপকেন্দ্র বলে। তো এখন এই উপকেন্দ্রে থাকবে হচ্ছে সূর্য, উপকেন্দ্রে থাকবে হচ্ছে সূর্য। তো প্রত্যেকটা গ্রহ সূর্যকে একটা ফোকাসে রাখবে। এই উপবৃত্তের ফোকাস কয়টা? দুইটা। তো কোন ফোকাসে থাকবে? যে কোনো একটা ফোকাসে থাকবে, যে কোনো একটা ফোকাসে থেকে, যে কোনো একটা ফোকাসে থেকে হ্যাঁ ওই সূর্যকে আবর্তন করবে উপবৃত্তাকার পথে। এটা 1 নম্বর সূত্র গেল, যে সূর্যকে আবর্তন করবে উপবৃত্তাকার পথে, কিন্তু সূর্য থাকবে হচ্ছে ওই উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে। তাহলে সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ওই গ্রহসমূহ আবর্তন করে। এটা গেল হচ্ছে কক্ষপথের সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে গ্রহ এবং সূর্যের সংযোজক সরল রেখা, গ্রহ এবং সূর্যের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ যখন হচ্ছে ওই সূর্য থেকে গ্রহটা অনেক দূরে চলে যাবে তখন তার বেগটা কমে যাবে, তখন তার বেগটা কমে যাবে। আর যখন একেবারে কাছে চলে আসবে তখন তার বেগটা বেড়ে যাবে। কারণ ক্ষেত্রফল যখন সমান অতিক্রম করতে বলবে, ক্ষেত্রফল যখন সমান অতিক্রম করতে চাইবে, তখন অবশ্যই 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 হচ্ছে ওই দূরে যখন যাবে তখন আস্তে আস্তে তোমাকে গ্রহকে আগাতে হবে, গ্রহের বেগ কমতে হবে, গ্রহের বেগটা কমতে হবে। আর যখন হচ্ছে দূরে কাছে চলে আসবে গ্রহের সাথে সূর্য, তখন কিন্তু তার বেগটা দ্রুত হয়ে যাবে, বেগটা বেড়ে যাবে। ঠিক আছে, বেগটা বেড়ে যাবে। তাহলে আমাদের এই বেগ বিষয়ক যদি কোনো, এই গ্রহের বেগ বিষয়ক যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আমরা এই ক্ষেত্রফলের সূত্রটা ব্যাখ্যা করে ফেলবো এবং চিত্র দাগিয়ে ব্যাখ্যা করবো সুন্দর করে, যে এ প্রাইম এ আর এ প্রাইম, বি আর বি প্রাইম। যে মনে করো একটা গ্রহ এ প্রাইম থেকে এতে যাচ্ছে টি সময়ে, সেমভাবে আবার বি প্রাইম থেকে বিতে যাচ্ছে টি সময়ে। তাহলে এই সূর্য এবং কেন্দ্রের সংযোজক সরলরেখা গ্রহের এই ও এ প্রাইম এ এবং ও বি প্রাইম বি এর ক্ষেত্রফলটা সমান হবে। অর্থাৎ একটা গ্রহ সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, পথ না সরি, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আবার বলি, গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। কমপ্লিট 2 নম্বরটা। তাহলে গ্রহের বেগ সম্পর্কিত কম বেশি হওয়ার কারণটা যদি ব্যাখ্যা করতে বলে, আমরা অবশ্যই অবশ্যই কি ব্যাখ্যা করব? ওই দ্বিতীয় সূত্রের সাহায্যে ব্যাখ্যা করব, ক্ষেত্রফলের সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে আবর্তনকালের বর্গ, সূর্যের চারিদিকে আবর্তনকালের বর্গ, আবর্তনকাল হচ্ছে টি হলে আবর্তনকালের বর্গ ইজ প্রপোর্শনাল টু সূর্য এবং গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। গড় দূরত্বকে আমরা বলে থাকি উপবৃত্তের ভাষায় যদি বলি অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। অর্ধপরাক্ষ বলতে শীর্ষ বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব কত? 2a, 2 ইন্টু ছোট হাতের এ। শীর্ষ কি বলে, উপবৃত্তের শীর্ষ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a, 2 ইন্টু ছোট হাতের এ। তাহলে অর্ধপরাক্ষ বলতে, পরাক্ষের দৈর্ঘ্য বলতে আমরা ওই পরাক্ষ বলতে আমরা শীর্ষ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বোঝায় 2a। তাহলে অর্ধপরাক্ষ কত? শুধু এ। তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউবে লিখতে পারি, আর যদি আমি গড় দূরত্ব দিয়ে লিখি তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু, দুটাই সঠিক, আর কিউব হবে। ঠিক আছে, এই গেল আমাদের মোটামুটি। ঠিক আছে, নিজের মতো করে ভালো করে দেখো, আশা রাখি ভালো পরীক্ষা হয়ে যাবে।